আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমাদের আজকে ক্লাসের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আমরা আজকে শতকরার 5 নম্বর ক্লাস করব। গত ক্লাসে আমরা আমাদের বেসিক ম্যাথ বইয়ের 337 নম্বর পৃষ্ঠার 8 নম্বর পদ্ধতি বন্ধ করছিলাম। আজকে আমরা 9 নম্বর পদ্ধতি শুরু করব। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সাউন্ড ক্লিয়ার। শতকরা 4 ক্লাস কবে হলো? নেক্সট ক্লাসটা তো শতকরা, গত ক্লাসটায় শতকরা 4 ক্লাস ছিল, তাই না? গ্রুপে আপলোড দেওয়া আছে, দেখে নেবেন। আসি 9 নম্বর পদ্ধতি দেখেন, 247 নম্বর অঙ্ক। এটা হচ্ছে 9 নম্বর পদ্ধতি, হচ্ছে কমিশন সংক্রান্ত প্রশ্ন। 247 নম্বর হচ্ছে যে একটা গণিতের বই কিনতে 15% কমিশন পাওয়া যায়। বইটির প্রকৃত বা কভারে লিখিত দাম হচ্ছে 120 টাকা হলে বইটি কিনতে কত টাকা লাগবে? তাহলে দেখেন এইখানে ধরেন আছে যে বইটার দাম হচ্ছে টোটাল 100%, এখান থেকে 15% কমিশন, লাভ ক্ষতির অঙ্কে কিন্তু এরকম অনেক অঙ্ক আসবে। তার মানে বইটা 85%, যে মোট দাম লেখা আছে তার 85% পরিশোধ করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখবো 120 এর 85%। ঠিক আছে, 0 0 কাটা, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, আর হচ্ছে 5 17 85, 6 17 হচ্ছে 6 দুগুণা 12, 6 ওকে 6, 6 7 10, 102 টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ 15% কমিশন মানে জাস্ট 15% বাদ দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, 8টা। আচ্ছা, তাহলে এখন আসি, এরকম আর অঙ্ক আছে 248 নম্বর। আপনারা এরকম অঙ্ক দেখে নেবেন, মানে এই টাইপের, এটা একটা টাইপ যে কমিশন দিয়ে প্রশ্ন। 250 নম্বর অঙ্কটা দেখেন। 250 নম্বর অঙ্ক বলছে যে একটা বইয়ের মূল্য 24 টাকা, এ মূল্য প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন? ঠিক আছে, আচ্ছা। এখন আসি, এখানে কিন্তু ভর্তুকির টাকাটা চাইছে, মানে ভর্তুকি জিনিসটা কি আগে বুঝছি। ধরেন আছে যে এই যে 100% টাকা হচ্ছে একটা বইয়ের দাম। এখন সরকারি গ্রন্থাগারে বই কেনার জন্য সরকারের বাজেট আছে, বইয়ের যা দাম, একটা বইয়ের মূল্য 24 টাকা। এইটা হচ্ছে এই টোটাল বইয়ের যে দাম, একটা বই কিনতে 24 টাকা লাগলো। কি বলছে যে একটা বইয়ের মূল্য 24 টাকা, এ মূল্য প্রকৃত মূল্যের 80%। তার মানে প্রকৃত মূল্যটা যদি 100% হয়, এইটার 80% দিয়ে এই 24 টাকাতে বইটা কেনা হলো। বাকি যে টাকা আছে, বাকি টাকা মানে কোন টাকা? এই যে এখান থেকে যখন 80% নিলাম, তাহলে এখানে একটা 20% বাদ পড়ে গেল না? এই 20% টাকাটা হচ্ছে সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে, তার মানে এই অ্যামাউন্টটা আমাদের জানা দরকার। তাহলে এখানে আমাদের যে 24 দেওয়া আছে, 24টা কি? 24টা হচ্ছে 80% মান 24। তাহলে 20% মান কত হবে? 20% মান কেন বাড়ি করবো? 100% মান কেন বাড়ি করবো না? 100% মান বাড়ি করলে বইটার টোটাল দাম কত সেটা বাইর হবে। তার মানে সরকার দেওয়া এবং গ্রন্থাগার দুইজনে মিলে যে টোটাল টাকাটা সেটা বাইর হবে। বাট আমাদের তো টোটাল টাকাটা চায় নাই, আমাদের এখানে বলছে যে সরকার কত টাকা ভর্তুকি দেয়, তার মানে 20% এর ভ্যালু। তাহলে এটা থেকে এটা 4 ভাগের 1 ভাগ, তাহলে এটাও 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। 24-এর 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 6। তাহলে এই 250 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 6। ক্লিয়ার কিনা জানাবেন। আচ্ছা, নেক্সটে আসি, 251 নম্বর প্রশ্ন। একটা বই 5% কমিশনে খরিদ করলে যত টাকা বইয়ের মূল্য হিসাবে দিতে হয়, 6% কমিশনে খরিদ করলে বইয়ের মূল্য হিসাবে 15 টাকা আরো কম দিতে হয়। বইটির প্রকৃত মূল্য কত? তো দেখেন এখানে কমিশনের যে বিষয়টা আছে, যে কমিশনের পার্সেন্টেজ বাড়তেছে কত? 1%। এই কারণে 1% কমিশন বেশি পাওয়া মানে টাকায় কম দেওয়া। ধরেন আছে যে 100 টাকা একটা জিনিসের গায়ে লেখা আছে, 5% কমিশন মানে 5 টাকা ছাড়। আবার ওই 100 টাকার জিনিসটাতে যদি 6% কমিশন দেয়, তাহলে 6 টাকা ছাড়। তাহলে 5% কমিশনের বদলে যদি 6% দেয়, তাহলে 1 টাকা বেশি ছাড় পাওয়া যাবে। তাহলে এটা যেহেতু পার্সেন্ট, এটা যেহেতু পার্সেন্টেজ, তাহলে আমরা বলতে পারি 6% মাইনাস 5% সমান সমান 1%। এর ভ্যালু হচ্ছে 15 টাকা। ঠিক আছে, উত্তর কি চাইছেন?
উত্তর চাইছে যে বইটির প্রকৃত মূল্য কত। এই 100% দামটাই হচ্ছে প্রকৃত মূল্য। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 1% ভ্যালু যদি 15 হয়, 100%-এর ভ্যালু 15 গুণ বেশি, তার মানে 1500 টাকা। আচ্ছা, এই অঙ্কটা যদি লিখিত আকারে করি, অনেকে লিখিত চাইতে পারেন, লিখিত আকারে করলে কি হবে? ধরেন আছে যে ধরি প্রকৃত মূল্য সমান 100 টাকা, ঠিক আছে? তাহলে 5% এর পরিবর্তে 6% ছাড় দিলে কম লাগে। 6 মাইনাস 5 সমান 1। তাহলে 1 টাকা কম লাগলে প্রকৃত মূল্য সমান 100, আর 15 টাকা কম লাগলে প্রকৃত মূল্য সমান 15 গুণন 100 সমান 1500। তারপরে দেখেন জিনিসটা হচ্ছে যে শেষে যে অংশটা কাজ করলাম ওইটার মতোই, জাস্ট এখানে ভাষাটা বানায় লিখতে হবে। কারণ এটা আপনার ইচ্ছা মতো আপনি গুছায় লিখতে পারেন, ঠিক আছে? কোনো ফিক্স নিয়ম নাই, ক্লাস 5-6 এর বাচ্চার মতো চিন্তা করলে হবে না, ঠিক আছে? ওকে, নেক্সটে আসি 252 নম্বর অঙ্কটা। দেখেন 251 নম্বর ক্লিয়ার কিনা একটু নাম্বার উল্লেখ করে বলবেন, ঠিক আছে? 251 ক্লিয়ার, কারণ দেখেন অনেকের কমেন্ট আসতে অনেক লেট হয়ে যায়। তো 252 নম্বর বলছে যে একটা গণিতের বই প্রকৃত মূল্যের 80% মূল্যে 64 টাকা বিক্রয় হলে বইটির প্রকৃত মূল্য কত? তাহলে এখানে যে 64 দেওয়া আছে এটা কি? মানে চাইছে প্রকৃত মূল্য, তার মানে এটা তাহলে প্রকৃত মূল্য না। তাহলে এখানে বারবার যে প্রকৃত কথাটা আসতেছে, প্রকৃত কথাটা মানে হচ্ছে যে গায়ের কভারে যে দামটা লেখা থাকে। তাহলে ধরেন আছে যে গায়ের কভারে যে দামটা লেখা থাকে ওইটা 100%, এটার নামে হচ্ছে প্রকৃত মূল্য। এটা একটা ছাড় দেওয়া হলো, কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো জানা নাই, কিন্তু বলা আছে যে ছাড় দেওয়ার পরে এটা হচ্ছে ছাড়, এই ডিসকাউন্টটা দেওয়া হলো, দেওয়ার পরে যে দামটা নেওয়া হলো সেটা হচ্ছে 80% দাম, মানে 80% দাম। এখন এই 80% দামটার নাম কি? তাহলে 80%-এর নাম হচ্ছে বিক্রয় মূল্য। এখন আসি, তাহলে এখানে ছাড় দেওয়া হয়েছে কত পার্সেন্ট? যেহেতু ছিল 100%, নেওয়া হচ্ছে 80%, তাহলে ছাড় দেওয়া হয়েছে 20%। এর মধ্যে 80% দামে যে নেওয়া হলো ওইটার বিক্রয় মূল্য দাঁড়াইলো 64 টাকা। তার মানে ছাড় দেওয়ার পরে যে দামে বিক্রি হলো সেই বিক্রয় মূল্যটা হচ্ছে 64 টাকা। তাহলে আমরা বলতে পারি 80%-এর ভ্যালু 64, 1%-এর ভ্যালু আর 100%-এর ভ্যালু। কেন 100%-এর ভ্যালু বাড়ি করবো? কারণ এখানে প্রকৃত মূল্যটা বাড়ি করতে বলছে। তাহলে প্রকৃত মূল্যটা হচ্ছে 80 টাকা। সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা ভোট ও জনসংখ্যা। যেহেতু এই প্রশ্নগুলো ইজি ছিল এই জন্য একটু দ্রুত করাই দিলাম। আমরা আরো সামনে আগাবো। ভোট এবং জনসংখ্যা সংক্রান্ত প্রশ্ন, ঠিক আছে? তাহলে এখানে আসি 254 নম্বর অঙ্ক। দেখেন একটা ক্লাবের নির্বাচনে সব সদস্য ভোট দিল। সুমন 25%, ফারুক 35% এবং বাবু অবশিষ্ট 200 ভোট পেল। সুমন কত সংখ্যক ভোট পেল? তাহলে সবাই ভোট দিল মানে কি 100% ভোট দিল, তাই না? তাহলে 100% যদি ভোট দিয়ে থাকে তাহলে দেখেন 100% যদি ভোট দিয়ে থাকে তাহলে টোটাল 100%, এর মধ্যে একজন 25% আর একজন 35%, তাহলে টোটাল হচ্ছে 60% চলে গেলে আর থাকে কত পার্সেন্ট? 40%। এই 40% যে পাইছে তার নাম হচ্ছে বাবু, এটা হচ্ছে অবশিষ্ট ভোট, এটার ভ্যালু হচ্ছে 200। এটা যখন আমরা পার্সেন্ট, তাহলে একটা বিষয় বারবার দেখেন যে একটা পার্সেন্টেজ ইকুয়াল টু একটা ভ্যালু, অর্থাৎ যে মানটা দেওয়া আছে ওইটা কত পার্সেন্টের মান, এটা বারবার বাই করতে হবে। সুমন কত ভোট পেল? তাহলে সুমন পেয়েছে 25% আর ফারুক পেয়েছে 35%। যেহেতু সুমন একটা আমাদের যদি 100% বাড়ি করার দরকার নাই, তাহলে আমরা 25% মান বাড়ি করবো। তাহলে দেখেন 40% মান 200, তার মানে 5 গুণ, তাহলে 25% মান 5 গুণ হলে 125 হবে। কাটাকাটি করা লাগবে না, এইভাবে কম্পেয়ার করতে পারলে। এটা আমরা ঐকিক নিয়মে শিখছিলাম, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। 254 নম্বর। নেক্সট আসি 255 নম্বর অঙ্ক। দেখেন বেশি সহজ হয়ে যাচ্ছে নাকি? আসলে প্রত্যেকটা নিয়মের শুরুতে তো সহজ ম্যাথই দেওয়া আছে। হ্যাঁ, আমরা ধাপে ধাপে আগাচ্ছি। ওকে, 255 নম্বর অঙ্ক কি বলছে? 255 নম্বর অঙ্ক করতেছি। একটা ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিলেন? এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে একমাত্র প্রতিদ্বন্দ্বী মানে হচ্ছে ওই ভোটে 2 জন দাঁড়াইছে।
আবার উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়েছেন, তার মানে উপস্থিত ভোটার যদি 100% হয় তাহলে একজন পেয়েছে 55, তাহলে অন্যজন পেয়েছে কত পার্সেন্ট? অন্যজন পেয়েছে অবশ্যই 45%। তাহলে এখানে ডাইরেক্ট লেখা যায় 55% মাইনাস 45% সমান সমান 10%। এই 10% হচ্ছে কি, এই যে দেখেন চিত্র আট করে, এটা 100% ভোট, এটা কিন্তু উপস্থিত ভোট। এই 100%-এর মধ্যে একজন যদি 55% পায় তাহলে আরেকজন পাবে 45%, এবং এই দুইজনের ডিফারেন্স হচ্ছে 10%। এই 10%-এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 10,000। ঠিক আছে, আচ্ছা এখন কি বলছে যে ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল, তাহলে এই উপস্থিত যেহেতু 100%, তাহলে 100%-এর ভ্যালু হবে এটার থেকে 10 গুণ, তাহলে এটাও 10 গুণ মানে একটা শূন্য বাড়বে, তার মানে 1 লক্ষ। তাহলে এখানে টোটাল ভোট হচ্ছে 1 লক্ষ। ওকে, তাহলে আসি 256 নম্বর অঙ্কে। 256 নম্বর অঙ্কে বলছে যে সোজা প্রশ্ন, তো এই জন্য আর বারবার ওভারল্যাপিং করতেছি না, যেগুলো একটু কঠিন আছে আমরা ওভারল্যাপিং করব, আপনাদের কাছ থেকে জানতে চাবো। 256 নম্বর বলছে যে একটা নির্বাচনে দুইজন প্রার্থী জামান ও নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে প্রদত্ত ভোটে 40% ভোট পেল, নোমান জামায়াতে 298 ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। ওই নির্বাচনে ভোটের কতজন ভোট দিয়েছিল? এই অঙ্কটার অ্যান্সার 298 গুণন 5, 5 3 1500 থেকে 5 2 10 কম, তার মানে 1490। এইটুকু লিখলে এই প্রশ্নটার অ্যান্সার পাওয়া যায়। এখন অনেকে বিশ্বাস করবেন না বা মানে বিষয়টা ধরতে পারতেছেন না, তারা একটু আসেন। ধরেন আছে যে একজন যদি 40% ভোট, কত পার্সেন্ট ভোট পাইছে? 40%, তাহলে যে জিতেছে সে পাইছে 60%, তাহলে ডিফারেন্স হচ্ছে 20%। আর আমরা জানি এই 20%-এর মান 298 প্রশ্নে দেওয়া আছে, আমরা জানি 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। তাহলে 1 ভাগে যদি 298 হয় তাহলে ফুল 100% মানে 5 ভাগ সমান কত হবে? এই যে ডাইরেক্ট 5 গুণ। তাহলে এই যে কাজগুলো ছোট ছোট দেখতেছেন এগুলো সবগুলো আমরা মুখে মুখে করে নিছি। আর এখানে 5 দিয়ে কেন গুণ করলাম? 20%-এর ভ্যালুর থেকে 100%-এর ভ্যালু 5 গুণ বড়, এই জন্য 5 দ্বারা গুণ করলাম। আমরা এটা একটু টেকনিক্যালি গুণ করলাম কেন? কারণ 5 আসতে চলে এভাবে ভাঙে ভাঙে না করে যদি মনে করি 300, এই যে কোনো সহজ সংখ্যার কাছাকাছি কোনো সংখ্যা থাকলে ওই সহজ সংখ্যাটা গুণ করে নিয়ে মুখে মুখে যোগ বিয়োগ করে দিবেন। তাহলে 300 আর 5 গুণ করলে 1500 হয়, এখানে একটা করে 2 কম, তাহলে 5 দুগুণে 10 কম, এই জন্য 1490। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এটা এই অঙ্কটা না করে দিলে আপনারা পারতেন, কিন্তু এই করে দেওয়ার সময় যে টেকনিক্যাল কথাগুলো বলতেছি পরীক্ষার হলের স্টাইল, এইটা কাজে লাগাবেন। ঠিক আছে, ওকে। তাহলে এই রকমের প্রশ্ন হচ্ছে 257টা করে নেবেন। 258 নম্বরটা আমরা করব। 258 নম্বর প্রশ্নটা দেখেন। হ্যাঁ, যেগুলো স্কিপ করতেছি এগুলো তো আপনাদের বাড়ির কাজ, তাই না? সবকে আমাকে করে দিতে হবে। এই যে দেখেন 257 নম্বর পর্যন্ত আসছি, 300টা অঙ্ক আছে করছে এই মানে এই টপিকটাতে। 258 নম্বর অঙ্কে বলতেছে যে একটা নির্বাচনে একজন প্রার্থী 84% ভোট পেয়ে 476টি অতিরিক্ত ভোট পেয়ে নির্বাচিত হলো। মোট ভোটের পরিমাণ কত? তাহলে সে পেয়েছে 84% ভোট, আবার 476 হচ্ছে অতিরিক্ত ভোট। তাহলে 476 অতিরিক্ত ভোট মানে কি? বলে 5 ভোটে জিতেছে, এই কথা মানে কি? 5 ভোটে জিতেছে মানে হচ্ছে 5টা ভোটে হচ্ছে ডিফারেন্স। তাহলে 476 ভোটে জিতেছে, এই কথার মানে হচ্ছে 476 ভোট বেশি পেয়েছে। তাহলে দেখেন 84% মাইনাস 16% সমান সমান 68%, এর ভ্যালু কত? 476। তাহলে 100% এর ভ্যালু কত? আচ্ছা, এখানে 100% বার করে মুখস্থের মতো কেন আনতেছি? কারণ টোটাল ভোট চাইছে। যদি বলতো যে জিতেছে সে কতগুলো ভোট পেয়েছে, তাহলে আমরা 100% ভ্যালু না বাইর করে এই যে 84% ভ্যালু বাইর করতাম। যদি বলতো যে হেরেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে, তাহলে 16% ভ্যালু বাইর করতাম। অর্থাৎ যখন যেভাবে চাইবে তখন সেইভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে 100% ভ্যালু দেখেন এখানে 68, এখানে তো সুন্দরভাবে মিলে যাবে, সেটা 6 আছে না? তাহলে 7 8 56, 7 গুণ, তাহলে 100% ভ্যালু হচ্ছে 700। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 700 ভোট। ওকে, ইজি প্রশ্নগুলো একটু ফাস্ট করে দিতেছে। 259 নম্বর অঙ্কটা একটু সুন্দর অঙ্ক, একটু করে দিই। 259 নম্বর অঙ্কটা দেখেন। বলছে যে একটা নির্বাচনে এ পেয়েছে মোট ভোটের 30% এবং বি পেয়েছে অবশিষ্ট ভোটের 60%। অবশিষ্টটা ভোট দেয়নি। যদি এর প্রাপ্ত ভোট এবং অনুপস্থিত ভোটারদের ভোটের ব্যবধান 1200 জন হয় তাহলে মোট ভোটার কতজন?
তাহলে এরকম অঙ্ক যখন রিডিং পড়বেন, যতই প্যাচ লাগা থাক, আপনাদের দেখতে হবে পার্সেন্টেজ আর গল্প বাদ দিয়ে যে একটা সংখ্যা দেওয়া আছে 1200, এই 1200টা কি, এইটা কত পার্সেন্টের ভ্যালু, এই টার্গেটে আপনার অঙ্কটা শুরু হবে। তাহলে এখানে 1200কে বলা হচ্ছে যে 1200 হচ্ছে এর প্রাপ্ত ভোট আর অনুপস্থিত ভোটারের ডিফারেন্স। ঠিক আছে, তাহলে আমরা একটু ভেঙে ভেঙে দেখি যে এখানে কারা কারা আছে। এ আছে, তারপরে কি আছে, এ পেয়েছে 30%, বি পেয়েছে অবশিষ্ট ভোটের 60%। তাহলে এ পেয়েছে টোটাল মনে করি এই যে 30%, আর যে এই অবশিষ্ট ভোটগুলো থাকলো এগুলো কত পার্সেন্ট, এগুলো অবশ্যই 70%। এই 70% এর 60% পেয়েছে বি। তাহলে 70% 60% আর ডাইরেক্ট 60% এক জিনিস না। অবশিষ্টের, আমরা ভগ্নাংশের ক্লাসে দেখছিলাম ডাইরেক্ট ভগ্নাংশ আর অবশিষ্টের ভগ্নাংশ কিন্তু এক কথা না। তাহলে বিষয়টা এরকম, 70-এর 60% মানে 6-42%। তাহলে এই 42% পাইছে বি। তাহলে এ পেল 30%, বি পেল 42, 30 আর 42 মিলে 72। তাহলে নান বা অনুপস্থিত, ঠিক আছে, অ্যাবসেন্ট হচ্ছে কত পার্সেন্ট, 28%। কেন 28%? কারণ আমাদের তো সবগুলো মিলে টোটাল 100% মিলতে হবে। তাহলে এ পেল 30%, বি পেল 42%। এই 42টা কিভাবে আসলো, এই অঙ্কের টার্নিং পয়েন্ট হচ্ছে এটা, যে 60% আর 30%কে 90% বলা যাবে না। কারণ অবশিষ্টের মানে হচ্ছে যে 70%, মানে 100 পুরাতে যে 70 লাগে, সেই 70-এর 60% মানে টোটালের 42%। তাহলে আসি, এই 42% আর 30% হচ্ছে 72, তাহলে 100 পুরাতে লাগে 28%। এখন যে 1200 দেওয়া আছে, এই 1200 কি, 1200 হচ্ছে এ আর অনুপস্থিতের ডিফারেন্স। তাহলে এ হচ্ছে 30%, অনুপস্থিত হচ্ছে 28%। তাহলে পার্থক্য হচ্ছে 2%। এই 2%টা কিভাবে আসলো, 30% মাইনাস 28% সমান সমান 2%-এর ভ্যালু 1200। তাহলে 100% ভ্যালু কত হবে? 2%-এর ভ্যালু যদি 1200 হয়, তাহলে 6 গুণ 100%-এর 6 গুণ হচ্ছে 600, আর এই দুইটা শূন্য এখানে লাগাই দিলাম, তাহলে হচ্ছে 60,000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 60,000। সবাই কি ধরতে পারছেন বিষয়টা, বলেন? 260 আর 262 প্লিজ। হ্যাঁ, আসতেছি তো। 260 নাম্বারটা করবো, দেখেন 260 নাম্বার আমরা কি বলতেছে, দেখেন 260 নাম্বার আমরা বলছে যে কোনো এক নির্বাচন কেন্দ্রে ভোটটা 259 আশা করি ক্লিয়ার। 260 নাম্বার হচ্ছে যে কোনো এক নির্বাচন কেন্দ্রে ভোটদাতাদের 95% উপস্থিত ছিল। এই যে যখন এতটুকু লাইন পড়লেন, তখন কি মনে হচ্ছে যে ভোটার আসলে 100%, কিন্তু 5% লোক ভোট দিতে আসে নাই। ঠিক আছে, তাহলে মোট হচ্ছে 100%। এখান থেকে আবার একটু কম হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এটা হচ্ছে উপস্থিত হচ্ছে 95%। তার মানে 5% হচ্ছে এই যে এখানে মনে করি 5% আর 95%, তাহলে 5% হচ্ছে অনুপস্থিত। আচ্ছা, নেক্সটে আসি। তার মানে দুজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 54% ভোট পাওয়ায়, দুজন প্রার্থীর একজন, ওকে ডান। কিন্তু তারপরে কথাটা কি বলছে, উপস্থিত ভোটারের 54%। দেখেন এই 54টা আপনি 100-এর 54 ধরবেন নাকি 95-এর 54 ধরবেন, এটা কিন্তু প্রশ্নেই সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে যে 54% ভোট পেয়েছে, এটা হচ্ছে উপস্থিতের 54। তার মানে এই 95%-এর 54। তার মানে এই বৃত্তটাকে আমরা এখন দুইটা পার্টে ভাগ করব, একটা হচ্ছে 54, তাহলে অটোমেটিক্যালি আরেকটা হবে 46%। এটা আবার মনে করিয়েন না যে এখানে 95-এর একটা 54, তাহলে আরেকটা হচ্ছে 41, এইভাবে ভাবা যাবে না। কারণ যখন এইখানকার সাথে কম্পেয়ার করব, তখন উপস্থিত ভোটার হচ্ছে মোটের 95, কিন্তু যখন আমি উপস্থিতটা নিয়ে ডিল করব, তখন উপস্থিত ভোটার সবাই মিলে কিন্তু আবার 100%। তাহলে এখানে 54 হলে আর 46। তারপর কি বলা আছে, সে অপর প্রার্থী অপেক্ষা 152 ভোট বেশি পেয়েছে। এই যে 152 ভোট বেশি মানে কি, যে এই দুইজন জয়ী আর পরাজয়ের এদের ডিফারেন্স কত, 46 থেকে 50 মিনিটে 4 আর 4 বেশি, মানে 8%। এই 8%-এর ভ্যালু হচ্ছে 152। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা লিখিত আকারে করতে পারবো, শর্টকাটেও করতে পারবো। তাহলে শর্টকাটটা এরকম যে 8%-এর মান 152 হলে 100%-এর মান কত, তাহলে 8%-এর মান এটা হচ্ছে 8 বেশি 160, সেখান থেকে 19, আর 100% মান তাহলে হবে 1900। এই 1900 অ্যান্সার না, কারণ কি, আমরা আগে অঙ্কগুলো দেখছিলাম না, শতকরা সোজা পাশে আর উল্টা পাশে হুবহু একই রকম জিনিস। তাহলে এখানে আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে এগুলো অঙ্ক ছিল, ওই অঙ্কগুলোর মতো। তাহলে 100%-এর ভ্যালু 1900, তাহলে এইটা হচ্ছে উপস্থিত ভোটার বাইর হলো, মানে এই 54%
আর এই 46% মিলে যে 100% সেটা হচ্ছে এটা। এখন আসি এই 100%টা আবার মানে এরা হচ্ছে উপস্থিত ভোটার, এরা বাদেও তো কিছু ভোটার আছে যারা উপস্থিত হয় নাই। তাহলে আমরা বলতে পারি এবার যে 1900টা হচ্ছে 95% ভ্যালু, তাহলে 95% এর ভ্যালু হচ্ছে 1900। এখন এখানে যদি আমরা 100% ভ্যালু বাইর করি তাহলে কি বাইর হবে, তাহলে উপস্থিত অনুপস্থিত সবগুলো বাইর হবে। 95 এর ডাবল হচ্ছে 190, তাহলে 100 ডাবল হচ্ছে 200, এই শূন্যটা এখানে বসাই দিব, তাহলে 100% মান হচ্ছে 2000। তাহলে এটা হচ্ছে এইভাবে বুঝে বুঝে চিত্র আট করে করলাম। এখানে টোটাল ভোটার হচ্ছে 2000, এর মধ্যে উপস্থিত হচ্ছে 1900, তার মধ্যে একজন পেয়েছে 54%, একজন 46। এটা যদি আমরা লিখিত আকারে করি তাহলে ধরবো কি, ধরি দেখেন লিখিত ধরি মোট ভোটার হচ্ছে সমান সমান এক্স। প্রশ্ন মতে এক্স এর 95% এর 8% সমান সমান 152। 95 কিভাবে আসলো প্রশ্নই বলা আছে, 8% কিভাবে আসলো এটা একটু লিখেও দেখাও দিতে পারেন, ঠিক আছে। ছোট ছোট কাজগুলো আপনারা করে নেবেন। তাহলে এ সমান সমান 152 গুণন এই 95টা ওই পাশে গেলে উপরে 100 নিচে 95 গুণন উপরে 100 নিচে 8। তাহলে 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 19, 19 দিয়ে এটা কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে 20, 20 আর 100 গুণ করলে 2000। ঠিক আছে, রিটার্নটাও কঠিন কিছু না কিন্তু। তাহলে এক্স ধরে এভাবে করা যাবে, আবার এইভাবে করা যাবে, এটা ভেঙে ভেঙে বোঝাই দিলাম। তবে আমার মনে হয় এমসিকিউ এর জন্য আপনারা কেউ যদি সব থেকে সহজ মানে অল্প সময় করতে চান তার স্টাইলটা হবে এইরকম। যখন আপনি বুঝে যাবেন 8% মানে 152, তখন আপনি এই যে 152টা লিখবেন, লিখে 100/8 গুণন 100/95। এই দুইটা কেন ভগ্নাংশ উল্টে গেল ওইটার জন্য তো আপনাকে আবার এই এক্স এর স্টাইলটা চিন্তা করতে হবে। তার মানে এই এক্স এর স্টাইলে আমরা চিন্তা করব এমসিকিউ এর জন্য, কিন্তু একটা দুটা লাইন লিখবো না, ডাইরেক্ট শেষ লাইনটা লিখবো। তাহলে আমরা কিন্তু অঙ্ক আস্তে আস্তে কিন্তু শর্টে নিয়ে আসতেছি, ঠিক আছে। 24 বুঝতে পারছি না কোন 24। ওকে, নেক্সট আসি 261 নম্বর অঙ্কটা হুবহু একই নিয়মে আপনারা করে নেবেন। 262 নম্বর অঙ্কটা, 262 নম্বর অঙ্ক একই রকম, জাস্ট একটা লাইন দেখাই দিই দেন। 262 নম্বর বলছে যে একটা ভোট কেন্দ্রে 4% ভোটার ভোটদান বিরত থাকেন। এই বিরত থাকেন মানে যা, অনুপস্থিত মানে তা। প্রার্থী দুজনের মধ্যে যিনি মোট ভোটের 55% ভোট পান তিনি পরাজিত প্রার্থীর থেকে চেয়ে 576 ভোট বেশি পান। কতজন ভোটার ভোট দিয়েছে? এখানে এক্স এর 96% 10% মান হচ্ছে 576। এটা পারবেন, 262 নাম্বার নিজে থেকে করবেন। নেক্সট আসি আমরা জনসংখ্যা সংক্রান্ত প্রশ্ন করব। জনসংখ্যা সংক্রান্ত প্রশ্ন দেখেন 263 নম্বর বলছে যে একটা দেশের জনসংখ্যা 1980 সাল হতে 2010 সালের মধ্যে প্রতি 10 বছরে দ্বিগুণ হলে ওই সময় জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? তাহলে প্রতি 10 বছর, তাহলে 1980 সালে যদি যা থাকে 1990 সালে তার দ্বিগুণ হয়, 2000 সালে আবার তার দ্বিগুণ হয়, তাহলে এটা চক্রবৃদ্ধি হারে বাড়ে, মানে যেটা বৃদ্ধি পেয়ে যে অবস্থায় আছে তারপর এবার ওইখান থেকে দ্বিগুণ হবে। তার মানে যদি 80 সালে এক্স থাকে তাহলে 90 সালে হবে 2x, 2000 সালে হবে 4x, আর 2010 সালে হবে 8x। তাহলে এক্স থেকে জনসংখ্যা বৃদ্ধি হলো কত? এই যে 7x বৃদ্ধি হলো। তাহলে পার্সেন্টেজে কত হবে? এক্স এ বৃদ্ধি পেল 7x, তাহলে 100তে কত? তাহলে এক্স এক্স কাটা 700%। এখানে আমরা ডাইরেক্ট 100 ধরে করলেও বোঝা যাবে। 100, 200, 400, 800, এই যে বাড়ছে 700, 700 মানে 700%। ঠিক আছে, ওকে। নেক্সট আসি দুইশো 64, 65 এগুলা পারবেন। নেক্সটে আপনার সেই যে 267 নম্বর অঙ্ক দেখেন, এটা চক্রবৃদ্ধি অঙ্কের মতোই বা ওই দুইবার বৃদ্ধি পেলে যেমন হয় ওই রকম।
ঠিক আছে। 264 নম্বরের কথা বলছেন তো একজন, ওই 267 করে দেই তাহলে 264 অটোমেটিক্যালি পারবেন। 267 নম্বরটা দেখেন, বলছে যে একটা শহরে বর্তমানে 30,000 লোক আছে, যদি প্রতি বছরে জনসংখ্যা বৃদ্ধির হার 5% হয়, 5% মানে কি 100 জনে 5 জন, তাহলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা চক্রবৃদ্ধির অঙ্ক অথবা ওই যে 2 বার লাভ হয় এইরকম অঙ্কের সাথে হুবহু মিল আছে। কিরকম দেখেন, 30,000 এর 105% এর 105%, এটা লিখে ক্যালকুলেশন করলে অ্যান্সার বাইর হবে। এখন আসি যে 105% কেন লিখতেছি, ধরুন আছে এইটা হচ্ছে একটা শহরের জনসংখ্যা, এরা হচ্ছে 100%, এইটার সাথে 5% যোগ হবে। কি যোগ হবে? 5%। 5% হচ্ছে বর্ধিত লোকগুলো যোগ হবে। তো আমরা যদি শুধু 5% বাইর করি তাহলে কি বাইর হবে? কয়জন লোক বাড়লো সেটা বাইর হবে। কিন্তু আমাদের তো কয়জন লোক বাড়লো এটা বাইর করলে হবে না, বাড়ার পরে বর্তমান জনসংখ্যা কত। এখন বর্তমান জনসংখ্যা মানে আগের লোকগুলো তো হারায় যায় নাই, এই লোকগুলো আছে, আবার 5% বর্ধিতরা যোগ এক হবে, অ্যাড হয়ে কত হবে? 105%। মনে করেন পরেরটা যদি না লিখতাম, একবার লিখতাম, তাহলে কি হইতো? তাহলে হইতো যে মনে করেন বর্তমানে 2022 সাল, তাহলে 2023 সালের লোক বাইর হবে। কিন্তু আমাদের বলছে আরো 2 বছর পরে। তো 2 বছর পরে মানে কি? আমার তো 2024-এ যাইতে হবে। তাহলে এইখান থেকে আমি যখন 105% একবার লিখতেছি, তখন আমার 1 বছর পরে কত লোক সংখ্যা বাইর হবে সেটা বাইর হলো। তারপরে বছর যদি আমি যাইতে চাই, তাহলে ওই 2023 সালে যে লোকগুলা হলো এইটার আবার 105%। তো এই কাজটা আমরা একবারে ডাইরেক্ট করব। ঠিক আছে, তাহলে আসি 105% এর মানে এখানে 1 বছর পরে যা হলো তার আবার 105%। তাহলে 505% মানে নিচে 100 নিচে 100 কাটাকাটি করলে 5 দিয়ে 21 আর 20, এখানে 21 আর 20। ঠিক আছে, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, 2 দিয়ে 300 হয়ে গেলে 150, আবার 2 দিয়ে 300 হয়ে গেলে 150 হয়ে গেলে হচ্ছে 75। 21 21 আর 75 গুণ করলে যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। আপনারা লিখে নেবেন 330 75। আচ্ছা, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখন আসি, অনেক সময় জনসংখ্যা বৃদ্ধির অঙ্কগুলা শতকরাতে না দিয়ে হাজারে দেওয়া থাকতে পারে। হাজারে মানে কি? যেটা আছে 1000 জনে 80 জন বৃদ্ধি পেল, তখন আমরা কি করবো? 1000 যদি 80 হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার হবে 100-তে 8 জন, মানে 8%। অর্থাৎ 1000 থেকে তখন পার্সেন্টেজ বানায় নিয়ে নর্মাল স্টাইলে করব। ঠিক আছে, আশা করি সবাই ধরতে পারছেন। ঠিক আছে, ওকে, নেক্সট আসি। এখন দেখেন এই অঙ্কটা যে করলাম, এই অঙ্কটা এইভাবে করলাম না, এখন এই 30,000টা মুছে দিল। মুছতে বললো যে একটা এলাকায় কিছু লোক সংখ্যা ছিল, 5% করে জনসংখ্যা বৃদ্ধির হার। 2 বছর পরে জনসংখ্যা যদি 33,075 হয়, তাহলে 2 বছর আগে কত ছিল? তো এরকম অঙ্ক তো আমরা শতকরা অনেক করছি, তাই না? শতকরা উল্টা পাশে, তাহলে আমরা ধরবো এক্স। তাহলে এক্স এর 105% এর 105% সমান 33,075। তাহলে এক্স সমান হবে ওই যে 33,075 আছে, এইটার সাথে এই দুটা ওই পাশে চলে যাবে। তাহলে 100/105 গুণন 100/105। এইগুলোর আবার অনেকগুলো সূত্র আছে, ওই সূত্র দরকার নাই, তো এটা তো লজিক্যালি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি সবাই ধরতে পারছেন। এরকম একটা অঙ্ক, ওই যে 1 বছর আগে জনসংখ্যা 1 বছর পরে জনসংখ্যা, কাহিনী সেম। 269 68 দুইটা অঙ্ক একই। 69 নম্বর অঙ্কটা দেখেন। ঠিক আছে, কোন এক স্থানে জনসংখ্যা বৃদ্ধির হার 5% এবং বর্তমান জনসংখ্যা 3255 জন হলে 1 বছর আগে ওই স্থানের জনসংখ্যা কত ছিল? 2019 সালের প্রশ্ন। 1 বছর আগে জনসংখ্যা কত ছিল এটা মানে যা 1 বছর আগে আমরা জানি না, তখন আমরা লিখি কি যে 1 বছর আগে ছিল x জন, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কত? জনসংখ্যা বৃদ্ধির হার 5%, তাহলে x এর 105% ইকুয়াল টু 3255। তাহলে x সমান কত? x সমান 3255 গুণন 100/105, কাটাকাটি করলে 20 আর হচ্ছে 21। 21 দিয়ে এখানে কাটাকাটি অবশ্যই যাবে, 21 ওকে 21, 11, 5, 5 21-এ, আচ্ছা এটা করে নেবেন। 21 বাদ দিলে থাকতেছে কত? 115, 105, তারপরে 5 21 105, হাতে করে আবার থাকছে 15, 10, আবার 155, 155 ডাবল হচ্ছে 31, 150 ডাবল 310, 3100। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3100। তাহলে আগে পরের বিষয়গুলো তো বুঝতে সবাই, তাই না? যে আগে বললে তখন আমরা ওই যে উল্টা পাশে যেটা সিস্টেম এক্স ধরে করব, আর সামনে বললে তো দেওয়াই আছে। ঠিক আছে, যত বছর বলবে ততবার হিসাব করবো।
এনামুল ইসলাম একটু আবার বলেন, কোন পয়েন্টটা আবার বলবো সেটা আমাকে বললে আমি আরো রিপিট করবো, সমস্যা নেই। তাহলে 270, 71, 72 সবগুলো একই রকম, যা সংখ্যাগুলো একটু কম বেশি আছে। তাহলে আমরা এখন 11 নম্বর পদ্ধতি করব, সমীকরণ সাজিয়ে সমাধান। শতকরা যে অঙ্কগুলা সমীকরণ সাজায় করতে হয়, ঠিক আছে। দেখেন 273 নম্বর অঙ্কটা দেখেন। 46 কিভাবে আসলো? অঙ্কের নাম্বার না বললে এতক্ষণ পরে কোথা থেকে অঙ্ক আসতেছে? রাবেয়া হাফিজ, 46 নম্বরটা আপনি কই পেলেন? 46 কোথা থেকে আসলো মানে এটা কত নম্বর প্রশ্নের কথা বলতেছেন? 46 সংখ্যাটা তো অনেক আগে করে ফেলছি। অঙ্কের নাম্বার বলবেন যদি কমেন্ট করেন যে এত নাম্বার প্রশ্নে 46 কোথা থেকে আসলো, কারণ এগুলো ছোট আর সোজা অঙ্ক। তো দেখেন তো আমরা গত ক্লাসটা করতেছি সব এক ধাঁচে। 273 নম্বর অঙ্কে কি বলতেছে? বলতেছে যে জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল। দেখেন এই অঙ্কটা কিন্তু অডিটরে পরীক্ষা আসছিল। এরকম অঙ্ক পাঠতে গেলে তো অনেক কিছু জানা থাকতে হবে। তাহলে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল। আচ্ছা, তাহলে এখন আসি জুলাই মাসে, তাহলে পরের মাসে আর কি, জুন মাসের পরের মাসে জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম 40% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম 20% হ্রাস পেল। মানে একটা বাড়লো একটা কমে গেল। যদি জুলাই মাসের সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম 77 টাকা হয়, মানে জুলাই মাসের সমান পরিমাণ মানে যতগুলো ফজলি আম ততগুলো ল্যাংড়া আম, ঠিক আছে। আচ্ছা, ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম 77 টাকা হয়, তাহলে জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু নর্মাল ভাবে চিন্তা। উল্টে কেন গেছে এটা কি এখন বোঝানোর সময়? এটা তো অনেক আগে বোঝাইছি। আপনারা যেই টপিকটা ক্লাস করবেন ওই টপিকটা অবশ্যই সিরিয়াসলি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, ঠিক আছে। চার্জার লাইন লাগানো আছে, চার্জারের লাইনের পয়েন্টটা দেওয়া আছে, সুইচটা দেওয়া আছে না? কারণটা হচ্ছে যে এই উল্টানোর বিষয়টা তো অনেক আগে দেখাই দিছি। যে সাপোজ এই 110% মানে 110 ডিভাইডেড 100, আর এক্স এর 110% ইকুয়াল টু 330 হলে এক্স সমান কি হবে? এইটা ডান পাশে গেলে তো উল্টে যাবে। এটা তো খুব বেসিক জিনিস, এইখানে আবার নতুন করে কি বলার আছে? এখন বলতে পারেন যে এক্স কেন ধরলাম? এটা নির্ভর করতেছে যে আমি দেখেন 2020 সাল, 2021 সাল, 2022 সাল, যখন আমার 2020 সালেরটা বলা আছে 30,000, তখন আমার 2022 সালেরটা বাড়ি করতে গেলে এর 105%, এর 105%, মানে সামনে আগাচ্ছি দেখে সহজ। কিন্তু এইটা এইখানে না বলে যদি বলে 2022 সালে হচ্ছে 32,000 লোক আছে, তাহলে 20 সালে কত? তখন কি হবে? তখন আমরা এইখানে ধরবো এক্স। তার মানে সবসময় একই স্টাইলে লিখবো, কিন্তু যে সংখ্যাটা দেওয়া আছে ওইটা কোথায় বসবে এটা নির্ভর করবে প্রশ্নে কিভাবে বলা আছে। তো এটা তো এরকম অঙ্ক আগে করছি, তো এই জন্যই বলতেছি এত সহজ। অনেকে আমার মনে করেন না যে এটাকে সোজা বলতেছি, এরকম অঙ্ক আগে করছি অনেক। তাহলে 273 নম্বরটা করতেছিলাম, এটাকে শেষ করি। স্যার ইকুয়েশনের ম্যাথ গুলো একটু স্লোলি, হ্যাঁ স্লোলি করতেছে, সমস্যা নেই। তাহলে এখানে আমরা একটু বুঝি, এখানে অনেকগুলো শব্দ বলছে তো, ল্যাংড়া আম, ফজলি আম, জুন মাস, জুলাই মাস, আসলে এগুলো কিছুই না। সিম্পল বিষয়টা হচ্ছে এইরকম, ধরেন আছে একটা সময় এটার নাম দিছে একটা জুন, ফজলি আম না দিয়ে অন্য কিছু কিছু দিতে পারতো, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে যে একই দামে ছিল দুই ধরনের দুইটা পণ্য বা দুইটা জিনিস। জুলাই মাসে আসে কি হলো? জুলাই মাসে আসে বা পরের বছরে বা অনেক কিছু বলতে পারতো। এইটার দাম 40% বেড়ে গেছে, 40% বেড়ে গেছে মানে এক্স এর 140% হয়ে গেছে, তার মানে 1.4x। আর এটার দাম 20% কমে গেছে মানে এক্স এর 80% হয়ে গেছে, 80% হয়ে গেছে মানে 0.8x। এইটা হচ্ছে অবস্থান দাঁড়াইছে। এখন বলতেছে যে সমান পরিমাণ দুই আমের সমান পরিমাণ, মানে এইখান থেকে একটা এখান থেকে একটা নিয়ে
কি বলছে যে যদি জুলাই মাসে সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া, সমান পরিমাণ মানে আমরা এটা থেকে নিলাম একটা, এটা থেকেও নিলাম একটা, তাহলে একটা একটা হয়ে গেল দুইটা, তাহলে দুইটার দাম কত দাঁড়াচ্ছে দেখেন। আমরা তাহলে এখানে এক্স এর নাম কি দিছি, তাহলে ধরি জুনে দাম সমান সমান এক্স। জুনে কি একটির দাম এক্স, কার দাম, যদি ল্যাংড়া আমের দামও এক্স হয় ফজলি আমের দামও এক্স হবে, কারণ বলছে না সমান সমান দাম। আচ্ছা, এরপরে কি বলতেছে যে আমের মিশ্রণ করা হলো কখন, জুলাই মাসে। জুলাই মাসে মানে এই আমটা আর এই আমটা দুটা মিক্স করে হলো, করে কি দামে বিক্রি করা হলো, বলা হলো যে প্রতি কেজির দাম ৭৭ টাকা হয়। মিক্স করে বিক্রি করলে ১ কেজির দাম ৭৭ টাকা হয়। তাহলে মিক্স করে বিক্রি করলে এখানে তো ২ কেজির দাম হয়ে যাবে, তাই না? তাহলে তাহলে জুলাইয়ে ১ + ১ সমান সমান ২ কেজির দাম সমান সমান 1.4x + 1.8x সমান সমান 2.2x টাকা। এটা হচ্ছে ধরেন শুরুতে জুন মাসে দাম ছিল কত, x টাকা আর x টাকা মিলে 2x টাকা। জুলাই মাসে এটার দাম বাড়ছে, এটার দাম কমছে, কিন্তু মোটে দাম দাঁড়িয়েছে কত, 2.2x টাকা। প্রশ্ন মতে এই 2.2x টাকা এটা তো হচ্ছে 2 কেজির দাম, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 1 কেজির দাম। এই 1 কেজির দাম ইকুয়াল টু হচ্ছে ৭৭ টাকা। খুব জটিল কিছু না, জাস্ট ধাপে ধাপে বিষয়গুলো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটু দেখেন। আমি আপনাদের পয়েন্টগুলো ফাইন্ড আউট করে দিই, তাহলে আপনার ভাবতে সুবিধা হবে। পয়েন্টগুলোর মধ্যে হচ্ছে কি, সমান সমান দাম, তার মানে এক্স হলে ওটাও এক্স। প্রথম মাসে জুন মাসে সমান দাম ছিল, জুলাই মাসে একটার দাম 40% বাড়ছে মানে 1.4x, আর একটার দাম 20% কমছে মানে 0.8x। তাহলে দুইটা যোগ করলে কি হবে, দুইটা যোগ করলে 2.2x। এই 2.2x কয়টার দাম, দুইটার দাম। কেন যোগ করলাম, কারণ প্রশ্নে বলছে না যে মিশ্রণ করতে হবে, মানে মিক্স করতে হবে। আবার এই একটা একটা করে কেন নিছি, কারণ প্রশ্নে বলছে না সমান সংখ্যক নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আবার ৭৭ টাকার নাম কি, ৭৭ টাকার নাম হচ্ছে যে এই যে দুই ধরনের আম মিক্স করলাম, মিক্স করে অ্যাভারেজ দাম হলো প্রতি কেজির দাম ৭৭ টাকা। তাহলে ১ কেজির দাম ৭৭ টাকা, কিন্তু আমাদের এইটা এটা যদি যোগ করি তাহলে ১ কেজির দাম আসবে না ২ কেজির দাম আসবে, অবশ্যই 2 কেজির দাম আসবে, কারণ দুইটা তো ভিন্ন ভিন্ন আইটেমের পণ্য, তাই না। তাহলে এই 2 কেজিকে, 2 কেজির দামকে 2 দ্বারা ভাগ করলে 1 কেজির দাম বাইর হবে, এইটা ইকুয়াল টু ৭৭। তাহলে x সমান সমান ৭৭ গুণন 2 ডিভাইডেড 2.2। তাহলে দশমিক তুলে দিলে 10, 2 দিয়ে কাটলে 11, 11 দিয়ে কাটলে 7, 7 10 ৭৭ টাকা। তাহলে এক্স এর নাম কি, এক্স এর নাম ধরলাম, ধরি জুনে একটির দাম x টাকা। জুনে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত ছিল, তাহলে দেখা যে 1 কেজি, এখানে টির কথা যে সমান সংখ্যক বলছে না, সমান সমান পরিমাণ, সমান সমান পরিমাণ বলছে, সমান সমান সংখ্যা বলে নাই। তাহলে এখানে 1টি না ধরে 1 কেজি ধরি, ধরে জুনে 1 কেজির দাম। তাহলে যেহেতু দুইটার দাম সমান সমান ছিল জুন মাসে, তাহলে দুইটার দাম ৭০ টাকা করে ছিল। শুদ্ধ পরীক্ষাও করা যায়, ঠিক আছে। সমীকরণটা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। এগুলো কিন্তু আনইউজুয়াল প্রশ্ন, মানে আপনি স্বাভাবিকভাবে এরকম অঙ্ক করেন নাই। একটা একটা না নিয়ে ১০০টা নেওয়া যাইতো, কিন্তু ব্যাপার হচ্ছে যত কম নেবেন তত তো অঙ্কের সংখ্যা ছোট থাকবে, দ্রুত হবে অঙ্ক, ঠিক আছে না। ২৭৩ হার্ড আছে, রেজওয়ান রাব্বি ২৭৩-এর চিত্রটা ভালোভাবে বুঝাই দেন। চিত্রে কিছু নাই তো, এখানে তো ক্লিয়ার। আসি নেক্সটে আসি, প্রশ্নটা একবার শুনবেন আর 2বার দেখবেন এই অঙ্ক সমাধানটা। 274 নম্বরে, 274 নম্বর বলছে যে একটা ক্লাসের n সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাশ করেছে, অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মোট 55% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা কতজন। এখানে আর এক্স টেক্স ধরার প্রয়োজন নাই, ধরে দেওয়া আছে। এই ক্লাসের টোটাল ছাত্র হচ্ছে n জন, প্লাস এই ক্লাসের টোটাল ছাত্র হচ্ছে 100 জন। এদের মধ্যে পাশ করছে কতজন, 50% বাংলায় পাশ করছে, আর এদের মধ্যে পাশ করছে 60%, ঠিক আছে। এখন এই দুইগুলা যখন যোগ করা হলো তখন যেটা অ্যাভারেজে দাঁড়ালো 55%। তাহলে এখানে খেয়াল করেন এই 55% কার 55%, এই n আর 100 যোগ করি। তাহলে আমরা যদি প্রশ্ন মতে ডাইরেক্ট লিখি, ধরা লাগবে না কারণ ধরে তো দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট প্রশ্ন মতে
মুখোমুখি করার টেকনিকও দেখাবো। সেটা হচ্ছে এন এর 50% যদি আমরা নেই তাহলে হচ্ছে এই এন জনের মধ্যে কতজন বাংলায় পাশ করছে প্লাস 100 এর 60%, তাহলে হচ্ছে কি ওই ওই দ্বিতীয় গ্রুপ থেকে কতজন বাংলায় পাশ করছে ইকুয়াল টু এই দুই পাশের সমান সমান হচ্ছে 55%। কার 55%? এই অ্যাভারেজে টোটালের 55%। তাহলে টোটাল কত হলো এন প্লাস 100 এর 55%। এরকম অঙ্ক কিন্তু রিটেনে প্রচুর আসে, এটা এমসিকিউতে চলে আসছে, সমস্যা নাই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এন এর মান বাইর হয়ে যাবে। ধরতে পারছেন কিনা দেখেন, এটা হচ্ছে সিঙ্গেল বাংলায় পাস, সিঙ্গেল বাংলায় পাস, আর এটা হচ্ছে মোটের উপর গড়ে পাস। তাহলে সব এই টোটাল পাস ইকুয়াল টু টোটাল পাস, তো সমান সমান হবে। আর এই অঙ্কটা এইভাবে কাহিনী করার দরকার নাই, একটু মুখে মুখে দেখেন। 50 আর 60 আছে না, 50 আর 60-এর গড় করলে কত হয়? 110কে 2 দ্বারা ভাগ করলে 55 হয়। এই যে আপনারা অনেকেই 110 কোথায় পেলাম এটা খুঁজতেছেন, আর ভাই আমি তো বলতেছি না 110-এর আগে কি বলছি, 50 আর 60-এর গড়। তো 50 আর 60-এর গড় মানে কি? তাহলে এখন এখানে দেখাই দিতে হবে 50 যোগ 60 সমান সমান 110 ডিভাইডেড 2। একটু আগে একজন জিজ্ঞাসা করছে 46 কোথা থেকে আসলো। ওই 100 থেকে 54 বাড়ি বিয়োগ করলে 46 হয়, এরকম তো তার আগে 2-3টা অঙ্ক আমি করে দিছি, ওইখানে বিয়োগটা দেখায় না, যে ডাইরেক্ট লিখছি, তো একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 55 আসলো, তার মানে কি এই 50 আর 60-এর অ্যাভারেজ করলে 55 হয়, সেটাই এখানে দেওয়া আছে। তার মানে বিষয়টা এইরকম যে এই 60% পাস করতে যত জনের, এই 50% পাস করছেও তত জনেরই হবে, সমান সমান হবে। উত্তর কি চাইছে? 2 ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে এই ক্লাসে যদি 100 জন হয় আর এই ক্লাসে 100 জন হয়, তাহলে 100 সমান সমান 200। এখানে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন এন এর মান আসবে 100, আর ওই 100 আর অন্য ক্লাসে 100 মিলে 200 হবে অ্যান্সার। তাহলে এইভাবে মুখোমুখি করাটাও সহজ, কিন্তু সবগুলোতে এত সুন্দর করে মিলে থাকবে না, এই জন্য সমীকরণের লাইনটা বুঝতে হবে। তো সমীকরণের লাইনটা কি সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। কমেন্টে এখানে আমাদের এখানে আজকে দেখা যাচ্ছে না, কমেন্টে যদি দেখা না যায় তখন কি করবেন জানেন, একটু ভিডিওটা থেকে একটু একটা ব্যাক স্পেস চাপ দিবেন, দিয়ে এই যে ধরনের নর্মালি ফেসবুকে দেখাচ্ছে ওইখানে আরেকবার ক্লিক করবেন, তাহলে নিচের আপডেট কমেন্টগুলো আসবে, একটু মাথা খাটাইতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে 274 নম্বর অঙ্কটা যেরকম, 275 নম্বর অঙ্কটাও কিন্তু 274-এর সাথে মিল আছে, তবে সমীকরণ পর্যন্ত একটু বোঝাই দিই, ঠিক আছে? 275 নম্বর অঙ্কটা দেখেন, সমাধানগুলো নিজে থেকে করে নিতে হবে, কারণ এত সমীকরণের প্রশ্ন মতো লাইন বুঝাই দিলে তো বাকিটা আপনারা পারবেন। তাহলে কি বলতেছে যে কোন পরীক্ষায় একজন ছাত্র এন সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টির প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়। তাহলে এখানে দেখেন এন সংখ্যক প্রশ্ন মানে কি, এটা এন এর মান 100 হইতে পারে, 20 হইতে পারে, 50 হইতে পারে, 500 হইতে পারে, কিন্তু এন এর থেকে তো এই 20-এর থেকে তো কম না। মনে করেন যে এইটা হচ্ছে এন এর একটা ভ্যালু, মনে করেন এটা একটা সংখ্যা, কত জানি না, একজন ছাত্র এন সংখ্যক প্রশ্ন মানে এতগুলো প্রশ্ন আছে, এর মধ্যে প্রথম 20টি প্রশ্নের, তাহলে এইখান থেকে কাটে আলাদা করে নিলাম, মনে করি এটা 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্নের তাহলে আরো কিছু প্রশ্ন আছে এন এর, অথবা 20টাও থাকতে পারে, তার মধ্যে 15টির শুদ্ধ উত্তর দেয়, তাহলে এই 20টার মধ্যে 15টা শুদ্ধ উত্তর দেয়। তাহলে বলেন তো এই জায়গাটা কতটুকু? এই জায়গাটার নাম হচ্ছে n-20, কারণ এন তো 20-এর থেকে বড় হবে, তাহলে এখান থেকে যদি 20 নিয়ে নেই তাহলে আরো তো কিছু বাকি থাকে, সেই বাকি থাকা জায়গাটাকে কিভাবে এক্সপ্রেস করা যায়? n-20। তাহলে 15টি সঠিক উত্তর দেয়, বাকি প্রশ্নগুলো 3-এর 1 অংশের সঠিক উত্তর দেয়, এই প্রশ্নগুলোর 3 ভাগের 1 ভাগের সঠিক উত্তর দেয়। তাহলে এভাবে যদি সে 50% প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়, তাহলে এই 50% কার? এই 15টা সঠিক উত্তর আর এই সঠিক উত্তর, এই দুই সঠিক উত্তর যোগ করলে টোটালের 50%। তাহলে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত? এন সংখ্যক প্রশ্ন বলছে, তাহলে এন এর মানটাই অ্যান্সার। তাহলে সরাসরি প্রশ্ন মতে আসি, প্রশ্ন মতে আমরা যদি লিখি যে সঠিক উত্তর দিছে প্রথমে 15টা, পরে হচ্ছে n-20 এর 3-এর 1, এইগুলার সঠিক উত্তর দিছে, তাহলে এই সঠিক প্রথম অংশের সঠিক উত্তর, দ্বিতীয় অংশের সঠিক উত্তর মিলে টোটাল সঠিক উত্তর, এই টোটাল সঠিক উত্তর ইকুয়াল টু হচ্ছে এন এর 50%। ধরতে পারছেন লজিকটা? আগের অঙ্কটার সাথে কিন্তু লজিকের মিল আছে, ঠিক আছে? তাহলে এই পাশে হচ্ছে সিঙ্গেল সঠিক আর সিঙ্গেল সঠিক মিলে মোট সঠিক, আর এখানে হচ্ছে ডাইরেক্ট মোটের 50% হচ্ছে মোট সঠিক, সঠিক ইকুয়াল টু সঠিক সমান সমান, এখান থেকে ক্যালকুলেশন করে এন এর মান বাড়ি করে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে 276 নম্বর অঙ্কটা নিজে থেকে করে নেবেন। 275-এর সাথে হুবহু মিল আছে। তাহলে এখন আসি
এখানে পাশ ফেলের শতকরা নামে একটা পার্ট আছে, এটা একটু সিরিয়াসলি আপনাদের বলে দিই, এটা ভেন ডায়াগ্রামের প্রশ্ন আর কি। হ্যাঁ, শতকরার সাথে সামান্য একটু লেজুর মিল আছে, তো আমরা এটা ভেন চিত্রের ক্লাসে দেখে নিব। এই 12 নম্বর পদ্ধতিটা এখানে করলে অল্প কথায় বুঝবেন না, আবার হচ্ছে যে এত বিস্তারিত আলোচনা করলে আবার ওভারল্যাপিং হয়ে যাবে। তাছাড়া আবার আজকে ক্লাসটাতে শেষের অংশগুলো শেষ হবে না, এই জন্য আমরা 13 আর 14 নম্বর পদ্ধতিটা করি। ঠিক আছে, ওকে। তাহলে 13 নম্বর পদ্ধতির অঙ্কগুলো দেখেন। 13 নম্বর পদ্ধতিটা হচ্ছে, তাহলে 12 নম্বর পদ্ধতির অঙ্কগুলো আমরা ভেন চিত্রের ক্লাসে করব। 50% কিভাবে হলো, 50% কথাটা প্রশ্নে দেওয়া আছে। নাসিম বিশ্বাস বলছেন 50% কোথা থেকে আসলো। এভাবে যদি সে 50% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে, এই যে 50% শুদ্ধ, এটা কোন প্রশ্নের 50% শুদ্ধ? মোট প্রশ্নের 50%। তাহলে এখানে মোট প্রশ্ন আছে কয়টা? এই যে বলছি না শুরুতে, এই সবগুলো মিলে তো হচ্ছে এনটা, তাহলে মোট প্রশ্ন এন, ওই তার 50%। আচ্ছা, তাহলে আমরা 12 নম্বর পদ্ধতিটার কথা ভেন চিত্রের ক্লাসে দেখব। 13 নম্বর পদ্ধতির নাম হচ্ছে দুটি ভিন্ন অংশের শতকরা একত্রে হিসাব। ঠিক আছে, একটা স্কুলে 40% ছাত্র, ছাত্রদের 30% এবং ছাত্রীদের 20% বিতর্ক ক্লাবে যোগ দিলে মোট ছাত্রছাত্রীদের কত শতাংশ বিতর্ক ক্লাবে যোগ দিল। এখানে কিন্তু মানে টোটাল কোনো সংখ্যা দেওয়া নাই যে 50 জন, 20 জন বা 30 জন, কোনো দেওয়া নাই। তো আমরা জানি শতকরার অঙ্কে যদি কখনো কোনো সংখ্যা দেওয়া না থাকে, তাহলে 100 ধরে করলে ডাইরেক্ট শতকরা অ্যান্সার বাই করা যায়। তার মানে একটা স্কুলে 40% ছাত্র, খেয়াল করেন, তাহলে এই যে টোটাল যদি আমরা 100 জন ধরি, তাহলে ছাত্র আর হচ্ছে ছাত্রী, ছাত্র যদি 40 জন হয়, অটোমেটিক্যালি ছাত্রী হচ্ছে 60 জন। এটা কিন্তু অটো চয়েস। ছাত্রদের 30% মানে এর 30%, তাহলে 40-এর 30% মানে আমরা জানি 00 ধরে বাদ দিয়ে 3 আর 4 12। আর এখানে তাহলে 60-এর কত প্রশ্ন বলছে, ছাত্রীদের 20%, তাহলে 60-এর 20% মানে হচ্ছে 6 দুগুণা 12। তাহলে এই 12 আর 12 হচ্ছে 24%। 24% কি, কত পার্সেন্ট বিতর্ক ক্লাবে যোগ দিল? যেহেতু টোটাল 100 জন আর বিতর্ক ক্লাবে যোগ দিল 12 + 12 = 24 জন, তাহলে 100 এর সাপেক্ষে আমরা ডাইরেক্ট বলতে পারি 24%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24%। 100 ধরে করার সুবিধাটা বুঝছেন? স্যার সমীকরণগুলো করে দিলে ভালো হতো। সমীকরণের অঙ্কগুলো তো করে দিলাম, এখন প্রশ্ন মতো লাইনের পরে ওইখানে ধরেন আছে 3-এর 1 থেকে হাফ বিয়োগ করতে হবে, তারপরে নর্মাল ক্যালকুলেশন করতে হবে, ওইটা তো বিস্তারিত করার প্রয়োজন নাই। দিন মুসলিম বলছেন স্যার তখন মনে থাকবে তো? আর ভাই মনে থাকবে না মানে কি বলেন, ভাই না বোন আমি তো বুঝি না। আচ্ছা আসি, তাহলে 286 নম্বর অঙ্ক দেখেন। বলছে যে একটা কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30%। এই যে 13 এবং 14 নম্বর পদ্ধতির কোনো নির্দিষ্ট অঙ্কে কারো সমস্যা থাকলে কমেন্টে জানাইতে পারেন, ঠিক আছে? আমি ওগুলো গুরুত্ব সহকারে করে দেবো, কারণ এখানে কোয়ালিটি অঙ্ক আছে কিছু। তাহলে 286 নম্বর বলছে যে একটা কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30% এবং মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত। কারণ আমরা পুরুষ মহিলার সংখ্যায় তো জানি না, তার মানে কি যে এই যে আগের অঙ্কটা করলাম, এখানে ছাত্র 40% বলছে দেখেই 40-এর 30% নিয়ে 60-এর 20% আনলাম। এখন এই 40 কথাটা না বলে আগে 30% আর 20% বলতো, তাহলে কার 30% কার 20% আমরা জানি না। তখন দেখা যাইতো যে এই যে প্রথমে বলছিল 40% ছাত্র, এটা শুরুতে না থাকলেও এটা শেষে একটা কুলু দেওয়া থাকবে, এই জন্য অধৈর্য হওয়া যাবে না। একটু তারপরের লাইনটা পড়ি। যদি ওই কোম্পানি মোট কর্মকর্তাদের 40% মহিলা হয়, দেখেন আগের অঙ্কটাতে যেটা শুরুতে বলছিল 40% ছাত্র, এখানে আবার পরে বললো যে 40% মহিলা। তাহলে যখন আমরা 40% মহিলা পাইলাম, তাহলে অটোমেটিক্যালি 60% পুরুষ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই আগের অঙ্কটার সাথে মিলা একটু করি, যে টোটাল কোম্পানির কর্মকর্তা হচ্ছে 100 জন, এর মধ্যে 40% মহিলা। দেখেন 40% মহিলা কথাটা কিন্তু পরে বলছে, তারপরও আমরা ওইটাকে আগে লিখলাম, কারণ আগে পুরুষ মহিলাতে ভাগ হবে, তারপরে বিবাহিত অবিবাহিত যাবে। কারণ একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30% এবং মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত। তাহলে এই মহিলাদের 50% আর পুরুষদের 60 জনের 30%। তাহলে আমরা জানি 00 বাদ দিলে 4 5 20 জন, 3 6 18 জন। এই 18 আর 20 মিলে হচ্ছে
38, এই 38% কিন্তু বিবাহিত। উত্তর কি বিবাহিত চাইছে? আচ্ছা, ওই কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত? তাহলে এরা বাদে বাকি যারা আছে, তাহলে বাকি কারা? 100% থেকে 38% বাদ দিলে 62% এরা হচ্ছে অবিবাহিত। এখন আসি এইভাবে চিত্র আটকে করে দেওয়ার কারণে অনেকে বলছে যে লিখিত সময় কি হবে। দেখেন এখানে লিখিত জটিল কিছু নাই, জাস্ট হচ্ছে যে প্রশ্ন লিখবেন যে মহিলা সমান সমান 40 জন, অতএব পুরুষ সমান সমান 100 থেকে 40 বিয়োগ 60 জন, তারপরে বিবাহিত মহিলা সমান এই কথাটা লিখবেন, বিবাহিত পুরুষ এই কথাটা, তারপরে 2 বিবাহিত, মোট বিবাহিত সমান সমান এই যে 20 আর 18 যোগ করে 38 করলাম না এটা, তাহলে মোট বিবাহিত এত হলে মোট অবিবাহিত 100 থেকে 38 বাদ। তার মানে আমি সবগুলো লেখায় লিখছি, জাস্ট বাংলা কথাগুলো লিখে নেই, ওগুলো কিন্তু বলছি, তো বলা কথাগুলো লিখে দিবেন আর বইয়ের তো হেল্প নিবেনই, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার কিনা একটু জানাবেন, ঠিক আছে? এইরকম আরো অনেক কয়েকটা প্রশ্ন এখানে আছে, এগুলো আপনারা নিজে থেকে পারবেন, ঠিক আছে? আমরা আসি 290 নম্বর করব। মোসাম্মদ ইতি আক্তার বলছেন 290 নম্বরটা করবো অবশ্যই। হ্যাঁ, 290 নম্বরটা পড়েন, কি বলতেছে দেখেন। বলছে যে এইভাবে চিন্তা করতে পারলে কি হবে, খুব দ্রুত অ্যান্সার বাইর হবে এবং লজিক্যাল হবে এমসিকিউ এর জন্য। 290 বলছে যে একটা ফুলের ঝুড়ির 2/5 আম পরীক্ষা করার পর 4টিতে ত্রুটি পাওয়া গেল এবং বাকি 36টি ত্রুটি মুক্ত পাওয়া গেল। তাহলে আম হচ্ছে অনেকগুলো আছে, কিন্তু 2/5 আম পরীক্ষা করা হয়েছে, তাহলে সবগুলো আমে পরীক্ষা করা হয় নাই, ঠিক আছে? তাহলে দেখেন যে এইখানে হচ্ছে মোট আম, এর মধ্যে থেকে এই মোট আমের 3/2 ভাগ মনে করি এই আমটা, এইটা হচ্ছে আম, এই আমটা পরীক্ষা করা হলো। পরীক্ষা করে কি হলো, এখান থেকে 4টা আম ভালো আর 36টা খারাপ। 4টা কি বলছে, 4টিতে ত্রুটি পাওয়া গেল, সরি 4টিটা হচ্ছে ত্রুটি খারাপ আর 36টা হচ্ছে ভালো। তো 4টা খারাপ আম আর 36টা ভালো আম পাওয়া গেল। এখন 81% আম ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট আমের মধ্যে কতটি ত্রুটিমুক্ত আম পেতে হবে? এখানে সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে এই যে, সরি 2/5 বলছে না, আচ্ছা 2/5, এই যে 36 আর 4 মিলে যে 40, তাহলে এখানে 5/2 ইকুয়াল টু 36 প্লাস 4 সমান সমান 40, অতএব 1 অংশ, এই 1 অংশ মানে হচ্ছে মোট আম, 40 গুণন উপরে 5 নিচে 2 কাটাকাটি করলে হচ্ছে 100টি। তার মানে আসলে মোট আম ছিল 100টি, এর মধ্যে 5 ভাগ করলে 1/20, 2/40, এই 40টা আম পরীক্ষা করে দেখা গেল যে 36টা ভালো আম আছে আর 4টা খারাপ আম আছে। এখন উত্তর কি চাইছে শেষে, 81% আম ত্রুটি মুক্ত পেতে হলে, ত্রুটি মুক্ত মানে ভালো আম, তাহলে মোট ভালো আম এই 81% মানে হচ্ছে, যেহেতু টোটাল আম 100টি, তাহলে 81টি, 100 এর 81% মানে 81, তাহলে আগে থেকে ভালো আছে কয়টা, 36টি, তাহলে নতুন করে ভালো পাইতে হবে কয়টা, 6 থেকে 11 মিলাইতে 5 হাতে করে 1, 45টি। তার মানে নতুন মানে কি, যে অবশিষ্ট যে 60টি আম আছে না, এই 40টা তো পরীক্ষা করা হয়ে গেছে, তাহলে পরীক্ষা করা হয় নাই কয়টা, 60টা। এখন ওই 60টার মধ্যে থেকে 45টা আম কি বলছে যে অবশিষ্ট আমের মধ্যে কতটি ত্রুটিমুক্ত আম পেতে হবে, মোট ত্রুটিমুক্ত আম 81টা পেতে হবে। এই 81 কিভাবে পাইলাম, দেখেন 100 এর 81%, এখানে 100 আসার কারণে 81% মানে 81টি, এর মধ্যে থেকে 36টা আগে থেকেই ভালো আম বা ত্রুটি মুক্ত আম আছে, তো টোটাল 81টা লাগবে, 36টা আছে, তাহলে আর কটা পাইতে হবে, আর 45টা পাইতে হবে। এখন এখানে একটা লেজুর আমি নিজে থেকে লাগাই দিই, দেখেন আমি কিন্তু নর্মালি অঙ্ক করে দেওয়ার পরে আবার কিন্তু নিজে থেকে একটা লেজুর লাগাই দিই, কারণ এটা তো অন্যভাবে আসতে পারতো। কিভাবে, যদি বলতো যে অবশিষ্ট আমের কত পার্সেন্ট ত্রুটি মুক্ত হতে হবে, কত পার্সেন্ট, তাহলে পার্সেন্টেজ বাইরে করতে গেলে খেয়াল করেন, অবশিষ্ট আম কয়টা, অবশিষ্ট আম হচ্ছে 40টা গেলে 100টা থেকে 60টা, এই 60টার মধ্যে ভালো আম পাইতে হবে 45টা, তাহলে এটা তো পার্সেন্টেজে কত, পার্সেন্টেজে ক্যালকুলেশন করলে 4/3 ভাগ মানে 75%।
তাহলে পার্সেন্টেজে অ্যান্সার বাইর করতে বললে তখন কিন্তু 45টা বলা যাবে না, তখন বলতে হবে 75%। তো এই বিষয়গুলো অবশ্যই কেয়ার করবেন, ঠিক আছে। নাজিয়া জিহান সাবা বলছেন 287 89 করে দেন স্যার। 87 আর 89 অঙ্ক যদি করে দেই তাহলে 85 86 আমি কি শেখাই দিলাম? 85 আর 86 নম্বর অঙ্ক আর এই 87 89 হুবহু একই, মিলাই নেবেন একটু। আচ্ছা, তাহলে আমরা 290 নম্বর করলাম, 291 নম্বর অঙ্ক হুবহু একই, 91 92 একই। আমরা আসি 293 নম্বর অঙ্ক, মানে 14 নম্বর পদ্ধতির প্রথম অঙ্ক করব। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, এখানে খুব ইন্টারেস্টিং কিছু প্রশ্ন আছে, ঠিক আছে। দেখেন 293 নম্বর অঙ্ক। নম্বর বলতেছে যে কফির আয়ের 12% শফির আয়ের 19% সমান, আবার শফির আয়ের 19% রফির আয়ের 30% সমান। শফি ও রফির মোট আয় 9800 টাকা হলে কফির মোট আয় কত টাকা? এটা বইয়ে আর কি রেশিও আকারে সমাধান দেওয়া আছে, আমি বইয়ের সমাধান বাদে এক্স ধরে বিস্তারিত সমাধান করে দিচ্ছি যাতে আপনারা দুইটা মিলে সমন্বয় করতে পারেন। বইয়ের সমাধানটা অনেক স্মার্ট এবং সুন্দর। তাই তো এই যে এরকম অঙ্ক কোথায় আসছে? BCICAE পরীক্ষায় 2018 সালে আসছে। তো এই প্রশ্নগুলো তো অনেক কোয়ালিটি প্রশ্ন, মানে ভাবার আছে। কফির আয়ের 12% শফির আয়ের 19% সমান, তাহলে আমরা কফির নাম দেই ক, কে, শফির নাম দেই এস। তাহলে কফির এর 12% ইকুয়াল টু শফি এর 19%। পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে 100 নিচে 100, 100 100 বাদ দিলে 12K ইকুয়াল টু 19S। এটা একটা সমীকরণ। এখানে আগে কে ইকুয়াল টু এটা বসাবো নাকি এস এর মান আনবো, তারপর একটা দেখি। আবার শফির আয়ের 19% রফির আয়ের 30% সমান, ঠিক আছে। শফির আয়ের কত পার্সেন্ট? 19%, রফির আয়ের 30% সমান। তাহলে শফি এর 19% ইকুয়াল টু রফির আয়ের 30%। এই প্রথম অক্ষরটা দিয়ে নাম দিলাম। তাহলে এখানে একটা 100 আছে, এখানে একটা 100 আছে, তাহলে 100 100 বাদ দিয়ে দেওয়া, তাহলে 19S ইকুয়াল টু 30R। এখন কি বলছেন যে শফি ও রফির মোট আয়, তাহলে এই যে শফি আর রফি এদের দুইজনের মোট আয় 9800 টাকা হলে কফির মোট আয় কত টাকা? শফি আর রফি, তাই না? তাহলে শফি আর রফি এরা দুইজনে মিলে যদি মোট আয় কত টাকা করে? 9800। তার মানে দেখেন এই শফি প্লাস রফি সমান সমান 9800 টাকা আয় করলে কফির মোট আয় কত? এই যে কফি আছে, কফির মোট আয় কত হবে এটা বের করতে হবে। এখান থেকে আমরা রেশিও বানাইতে পারবো, ঠিক আছে। অথবা এই যে এইখানে আসলে আমরা এখান থেকে ভগ্নাংশ বানিয়ে নিয়ে আসবো। কিরকম? এখানে আর এর মানটা, এখানে যেহেতু এস আছে তাই না, তাহলে আমি যদি কিসের কার আয় বের করবো? শফি ও রফি, আর শেষে বের করতে বলছে কফির। তার মানে আমি যে কে এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে? এস এর মান জানা থাকতে হবে। এস এর মান যদি এখানে পাইতে চাই তাহলে আর এর মানটাকে কনভার্ট করতে হবে। আর এর মানটা এমন ভাবে কনভার্ট করতে হবে যাতে এস আসে। তাহলে এইখানে আমরা এই আর সমান সমান 19S ডিভাইডেড 30 এইটা বসাবো। তাহলে এটা কোথায় বসাবো? এইখানে বসাবো। তাহলে কি হবে? তাহলে এই এসটা থেকে যাবে এবং শেষে যে এস এর মান আসবে, এস এর মান আসলে তখন এখানে যদি বসাই তাহলে কে এর মান পেয়ে যাবো। তাহলে আসি এস প্লাস আর এর মান হচ্ছে 19S ডিভাইডেড 30 ইকুয়াল টু 9800। তাহলে 30S আর 19S মিলে হচ্ছে 49S ডিভাইডেড 30 ইকুয়াল টু হচ্ছে 9800। 49 দিয়ে ভাগ করা যায় 2, 200, 30 আর 200 গুণ করলে এস এর মান হচ্ছে 30 দুগুণা 60, 6000। তাহলে এস একাই 6000। আচ্ছা, এস যদি 6000 হয় তাহলে এখানে এখন বসাই 12K ইকুয়াল টু 19 গুণন 6000। তাহলে এই 12 দিয়ে এটাকে ভাগ করি 5000, তাহলে কে এর মান হচ্ছে 500 আর কি। হ্যাঁ, কে এর মান হচ্ছে 19 গুণন 500, 5 19 95, 9500।
তাহলে এইখানে কে এর মান মানে হচ্ছে কি কফি এর আয় হচ্ছে ৯৫০০ টাকা। মানে এখানে আমরা এই যে কফি সমান সমান কে, সফি সমান সমান এস, আর রফি সমান সমান আর, এটা হচ্ছে এক একজনের আয় ধরে নিচ্ছি। XY0 ধরতে পারতাম, এর নামের প্রথম অক্ষর ধরলে উল্টাপাল্টা হয় না, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম কি যে এখানে কিন্তু অনেকগুলো মাথা খাটাইছে আমি, সেই মাথা কাটার পয়েন্টগুলো আপনাকে ধরাই দেই। অনেকে আছে এইভাবে অ্যান্সারটা বাইরে না করে অনেকটা ঘুরাই নিয়ে আসে অ্যান্সার বাড়ি করবেন। সেটা কি? সেটা হচ্ছে কেউ যদি এইখানে 19S = 30R দেখে এস সমান সমান 30R ডিভাইডেড 19 দেন, তাহলে ওই মানটা আবার এইখানে এস এর জায়গায় বসান, তাহলে আপনার এখানে আর এর মান বাইর হবে। আর এর মান বাড়লেই আর এর মানটা ডাইরেক্ট আপনি এইখানে কফি এর সাথে লিঙ্ক করতে পারবেন না। এই জন্য এই প্রত্যেকটা জায়গায় মাথা খাটানোর বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তাহলে অযথা অনেকগুলো লাইন বাড়ি করতে হবে না। ওই যেভাবে আমি করলাম এইভাবে না করে আপনি যেভাবে ভুল করবেন, ভুল না ওটা, কিন্তু ওইভাবেও করা যাবে, কিন্তু এতে সময় নষ্ট হবে। তাহলে কিভাবে মাথা খাটালাম আরেকবার রিপিট করি। এখানে আমাদের কফি বা কে এর মান দরকার, তাহলে কে এর মানের সাথে এস এর মানের লিঙ্ক আছে। তার মানে আমার এস এর মানটা জানা হলে অটোমেটিক্যালি কে এর মানটা বাইর হবে। এস এর মানটা জানা হলে কোথায় পাবো? আমাদের তো সমীকরণ হচ্ছে এখান থেকে এস এর মান যদি বাইর করতে চাই তাহলে আরটাকে ডিলিট করতে হবে। আরটাকে ডিলিট করার জন্য আর এর জায়গায় কি বসানো যায়? এই যে আর এস এর যে লিঙ্ক আছে, এইখান থেকে আর এর পরিবর্তে এস এর মানটা যেন আমি বসাইতে পারি। এই জন্য আর কে একা রেখে 30টাকে এই পাশে নিচে আসলাম। এই আর এর জায়গায় যখন আমি এস এর সাপেক্ষে বসাইলাম তখন কিন্তু এটা পুরোটা এস হয়ে গেল। তো যখন এই এস হয়ে গেল তখন তো এস এর মান আমি বাইর করে নিলাম, আর এস এর মান যখন বাইর করে নিলাম সেখান থেকে কে এর মান বাইর করলাম, আর কে এর মান যেটা সেটা অ্যান্সার। এবার আমি কিন্তু এই 12কে এইভাবে এমনভাবে ইয়া করছি যে ডাইরেক্ট দুই পাশে কাটে দিছি। ওই কি নিয়ে আমরা এগুলো শিখছিলাম, ঠিক আছে? কি বোঝা যাচ্ছে না কি বলেন? 12কে = 30R হতে পারে না স্যার? হতে পারে, কারণ এই 19S এর জায়গাতে আমরা 30R বসাই দিতে পারি। কিন্তু এটা বসাই দিলাম দিয়ে কি করবো? দিলেও তো কাহিনী সেম, ঠিক আছে না? দিলেও কাহিনী সেম, কারণ এখানে তো এস কে লাগবে। এই যে এখানে এস প্লাস আর এর মান হচ্ছে ৯৮০০, ঠিক আছে। আর বইয়ে দেওয়া আছে রেশিও আকারে, ওটাও সহজ করে নিতে পারবেন, সমস্যা নেই। রেশিও আকারে এটা দেখা দেওয়ার দরকার আছে। রেশিও আকারে যেটা আমরা শিখছিলাম ক্লাসের শুরুর দিকে শতকরার, যে এই পার্সেন্টেজ = পার্সেন্টেজ এইরকম হলে এইখানে কে অনুপাত এস বলা যায় 19:12, মানে অল্টার হয়ে যায় আর কি, হ্যাঁ। আর এইখানে এস অনুপাত আর হচ্ছে 30:19, মানে এই যে এখানে এস আর আর এর মানটা, হ্যাঁ, অনুপাত বাড়ি করে নিলাম। তাহলে দুই জায়গাতে এস আছে, এস এর মান যদি আমরা সমান করতে চাই তাহলে 12 আর 30 এর লসাগু হচ্ছে 60। তাহলে এটাকে 60 বানাইতে গেলে 5 12 60, 5 19 95, 5 12 60, এটাকে 60 বানাইতে গেলে 30 2 60 আর হচ্ছে 19 2 38। এখন আমাদের যে মান দেওয়া আছে সেটা হচ্ছে এস প্লাস আর এর মান দেওয়া আছে। এখানে আমরা দেখতেছি এস এর মান 30, আর এর মান 38, তার মানে 60 আর 38, 60 আর 38 এটা দুইটার যোগফল হচ্ছে 98, অংশের মান ৯৮০০। আর আমাদের বাইর করতে বলছে কে এর মান আমরা দেখতেছি এখানে অনুপাতে 95। তাহলে 98 ভাগ যদি 98,000 মানে ৯৮০০ হয়, তাহলে 95 এর মান হচ্ছে ৯৫০০ হবে। এখন অনেকে বলতে পারেন এখানে এটা কেন আসলো? আর ভাই এটা তো আপনার একেবারে বেসিক জিনিস, যে এই ক খ খ গ হলে কিভাবে সমান করে। এই যেটা কমন রাশি এইটার ভ্যালু যেন সমান সমান হয়, এটা সমান সমান করার সিস্টেম কি? এখানে 12 আছে, এখানে 30 আছে, 12 আর 30 এর লসাগু। এখন আপনারা তো আর গুণ করবেন, আর গুণ করতে যান 19 আর 19 গুণ করতে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইগুলো অযথা সময় নষ্ট করার দরকার নাই। জাস্ট এটা লজিকটা হচ্ছে এরকম যে এই সমান একই রাশি দুটার ভ্যালুটা সমান সমান যেন আসে। 12 আর 30 এর লসাগু হচ্ছে 60, এখানেও 60 এখানেও 60। তাহলে এখানে যদি 60 হয় তাহলে আসি, তাহলে 60 এখানে 60, 95 আর এখানে হচ্ছে 38, ঠিক আছে। ওকে, তাহলে আসি 294 নম্বর অঙ্কটা করবো। হ্যাঁ, ক্লাস কিন্তু কন্টিনিউ হবে, কারণ আজকে আমরা শেষ করে দিব, যেহেতু আপনারা যারা ক্লাস করতে করতে টায়ার্ড তারা পরে জয়েন করতে ক্লাসটা বাকিটা করে নিতে পারেন। উল্টে গেল কেমনে আব্দুল্লাহ আল মাসুম? ক্লাসের শুরু থেকে করছেন? ক্লাসের শুরু থেকে না করলে তো এগুলো আবার নতুন করে বোঝার সময় আছে? বলেন, 5টা ক্লাস নিতেছি মানে কি? এটা 2 নম্বর ক্লাসে সুন্দর করে বোঝাই দিছি যে এই উল্টা উল্টি কিভাবে হয়। পার্সেন্টেজ = পার্সেন্টেজ হলে উল্টে যায়। একটু বইটা দেখেন, বইয়েও রেশিও মেথড দেওয়া আছে।
বইয়ে ক্লাসে সবকিছু একটা টপিক তো ধারাবাহিকভাবে করতে হবে, তাই না? 294 নম্বর হচ্ছে কলার দাম 14.7% কমে গেলে 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়, প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত? এরকম অঙ্ক আমরা আগেই করছি, জাস্ট এখানে ভগ্নাংশ আকারে পার্সেন্টেজ দেওয়া আছে, এইটা আর কি বিষয়। কোনো কিছু দাম কমে গেলে যদি বাড়তি পাওয়া যায় তাহলে আমাদের যেই টাকাটা কম লাগে বা সেভ হয় ওইটা হচ্ছে আমাদের বাড়তি পণ্যটার দাম। তাহলে এখানে কয় টাকা সেভ হচ্ছে? সেভ হচ্ছে 420 এর 14.7%। তাহলে এই টাকাটা কম লাগে, তাহলে টাকা কম লাগে সমান সমান 420 এর 14.7%। তাহলে 14.7% মানে কি? ভগ্নাংশ আকারে চিন্তা করলে কিন্তু এটা 7/14 7 ভাগের 1 ভাগ হয়। অথবা আপনি আসেন 7/14 আর 2 100 পার্সেন্টেজ মানে হচ্ছে দেখেন এটা সমান সমান 100/7 গুণন 1/100 কাটাকাটি করলে হচ্ছে 7 এর 1 হয়। 7 দিয়ে 420 কাটে 60 টাকা। তার মানে এই 60 টাকাটা সেভ হয়। 60 টাকা যদি সেভ হয় এটাতে কি করে? 10টা কলা অতিরিক্ত পাওয়া যায়। তাহলে অতিরিক্ত 10টা কলার দাম 60 টাকা। তাহলে একটা কলার দাম কত? 6 টাকা। তাহলে 12টা কলার দাম কত? 72 টাকা। এই 72 টাকা হচ্ছে অ্যান্সার। এই রকম অঙ্ক কিন্তু আমরা আগে করছিলাম, ঠিক আছে? ওকে, 295 নম্বর অঙ্ক দেখেন। হ্যাঁ আব্দুল্লাহ মাসুদ, সমস্যা নাই, আমি তো বিষয়গুলো আমি যদি কখনো কাউকে কিছু বলি ওটা আবার সিরিয়াসলি মাইন্ড করিয়েন না, জাস্ট বলতেছি, রিমাইন্ড করে দিতেছি, এবং কথাটা একটু জোর দিয়ে বলার কারণে হয়তো আপনাদের অনেকের আঘাত লাগতে পারে। সমস্যা নাই, আপনারা জাস্ট হচ্ছে যে এখন করে নেবেন, যদি কেউ এই অ্যাবসেন্ট থাকেন আগের ক্লাসে করে নেবেন। তাহলে 295 নম্বর, আর এটা করে নেওয়া আগে থেকে দরকার ছিল, কারণ হচ্ছে কি যে যখন আমরা একটা টপিকের মাঝখানে করব তখন অবশ্যই আমার টপিকের শুরুর কথাগুলো জানা থাকতে হবে। আমি তো এখানে ওই কথাগুলো রিপিট করব না পুরো নিয়মটা। কবির তার মাসিক আয়ের 80% খরচ করে, যদি তার আয় 50% বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ 25% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত? হ্যাঁ, এখানে প্রশ্ন সুন্দর করে প্রশ্ন দেওয়া আছে, দেখেন তো এটা কত সুন্দর একটা প্রশ্ন। তাহলে 80% আর 50% 25%, তাই না? তাহলে আয়, ব্যয় আর হচ্ছে সঞ্চয়। তাহলে আয় যদি 100 টাকা হয়, ব্যয় করে 80 টাকা, সঞ্চয় হয় 20 টাকা। এটা হচ্ছে প্রথমে ওই যে 80% খরচ করে মানে অটোমেটিক্যালি বুঝে নিতে হবে আয় যদি 100 হয়, ব্যয় 80 আর সঞ্চয় 20। যদি তার আয় 50% বৃদ্ধি পায় তাহলে এই আয়টা 50% বৃদ্ধি পাওয়া মানে কি? মানে নতুন আয় হবে 150 টাকা। নতুন আয় 150, তাহলে এটা হচ্ছে পুরাতন আর এটা হচ্ছে নতুন। নতুন আয় হচ্ছে 150 টাকা। তাহলে নতুন ব্যয় হচ্ছে কত? ব্যয় হচ্ছে সেই সাথে খরচ 25% বৃদ্ধি পায়, তাহলে এই যে ব্যয়টা আছে এটা 25% বৃদ্ধি পাবে। এটা 50% বলছে, 100 থেকে 50%, এই জন্য ড্যাশ। কিন্তু এখানে 25% তো 100 এর 25% না, এটা 80 এর 25%। আর আমরা জানি 25% মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 25% মানে হচ্ছে 80 এর 4 ভাগের 1 ভাগ, মানে 20 টাকা বাড়বে। 20 টাকা বাড়লে 100 টাকা। তার মানে আগে আয় ছিল 100 টাকা, এখন নতুন আয় 150 টাকা। আগে ব্যয় ছিল 80 টাকা, এখন ব্যয় 100 টাকা। তাহলে এখন সঞ্চয় কত? এখন সঞ্চয় হচ্ছে 50 টাকা। এখন উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে তাহলে তার সঞ্চয়ের পরিবর্তনটা কেমন হলো। সঞ্চয় আগে ছিল 20 টাকা, এখন সঞ্চয় হচ্ছে 50 টাকা। এখন আমরা একটু অপশনগুলো দেখি। অপশনগুলোতে বলা হচ্ছে 50% বৃদ্ধি পাবে, 75% বৃদ্ধি পাবে, 100% বৃদ্ধি পাবে, 150% বৃদ্ধি পাবে। তার মানে সঞ্চয়টা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা আমাদের বাড়ি করা টার্গেট। তাহলে আমাদের 20 টাকা ছিল 50 টাকা হয়ে গেছে, তাহলে বাড়ছে কত? বাড়ছে 30 টাকা বিয়োগ করলে। এইগুলা বিয়োগ করে না করে আমি ডাইরেক্ট লিখি, অনেকে আবার তারপর ধরতে পারে না। কেন ভাই এত মানে কম বুঝলে তো হবে না, মনোযোগটা গুরুত্ব দিতে হবে। দেখেন ডাইরেক্ট 30 লিখলাম, কিভাবে 30 লিখলাম? 20 টাকাতে 50 টাকা হলে মানে 30 টাকা বাড়লো। কততে 30 বাড়লো? তাহলে পার্সেন্টেজে কি হবে? 20 টাকায় বাড়লো 30, তাহলে 100তে কত? তাহলে এই যে দেখেন 150%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 150%। 150% কি? 150% বৃদ্ধি পাবে। এটা যদি বুঝে থাকেন তাহলে হুবহু এইরকম অঙ্ক হচ্ছে 296 নম্বর অঙ্কটা। দেখেন তো আমরা আমাদের বইয়ে যে এই গাঁথুনিটা দিছি অঙ্কের, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। একই অঙ্ক একেবারে পাশাপাশি বসানো। 296 অঙ্কটা আপনারা নিজে চেষ্টা করতে পারবেন কিনা একটু বলেন দ্রুত।
মিশু মহাজন বলছেন 150-এর 50% বৃদ্ধি পাবে না। আয়ের তুলনায় আয় বাড়বে, আয়ের সাথে আয়ের বৃদ্ধির পার্সেন্টেজ, আর ব্যয়ের সাথে ব্যয় বৃদ্ধির পার্সেন্টেজ। আপনি ব্যয়ের পার্সেন্টেজ আয়ের সাথে লাগাই দিতে পারবেন না। ওকে, তাহলে 296 নম্বরটা বলছে যে খায়ের তার আয়ের শতকরা 60% খরচ করে। তাহলে এটা যেহেতু আমাদের টেবিলটা দেওয়াই আছে, আমরা ডাইরেক্ট একটু শর্টে করে দিই। এখন ধর আছে আমি তো এই অঙ্কটা করে দিতাম না, কেন দিতাম না? কারণ আমাদের 295 নম্বরের সাথে হুবু মিল আছে। এখন একটু দ্রুত করে দিলে অনেকের মাথার উপর দিয়ে যাবে। কেন ভাই? আগের অঙ্কটার সাথে তো মিলাই নিতে হবে। তাহলে 60% খরচ করে মানে কি? আয় 100 টাকা হলে 60 টাকা ব্যয়, 40 টাকা সঞ্চয়। তাহলে আয় 32% বৃদ্ধি পায় মানে এটার সাথে 32 যোগ হবে, 132 টাকা নতুন আয়। এখন অনেকে মনে করতে পারেন 132-এর তুলনায় ব্যয় হবে না। ব্যয়টা হচ্ছে এই আগের ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। কোনো কিছুর দাম বাড়া বৃদ্ধি ব্যয় আপনারা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করিয়েন, তাহলে বুঝবেন যে ব্যয় বাড়া মানে ব্যয়ের সাথে ব্যয় বাড়া, আয়ের তুলনায় ব্যয় বাড়া। এইভাবে তাহলে তো সারা জীবন আপনার সঞ্চয় হতে থাকবে। ধরা যাচ্ছে ব্যয় যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে আপনার সঞ্চয় নাই, মাইনাস ফিগারে চলে আসে। কিন্তু আপনি যদি আয়ের তুলনায় ব্যয় বাড়ান তাহলে যেটা হবে সবসময় আপনার ধরেন আছে খরচ কম হবে। তাহলে আসি, সে তার খরচ 20% বাড়িয়ে দিল। এই যে খরচ 20% বাড়িয়ে দিল, এটা হচ্ছে 60-এর 20%। 20% মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে 60-এর 5 ভাগের 1 ভাগ মানে 12, 12 বাড়লে হবে 72। তাহলে আগে ছিল 132, এখন হচ্ছে 72। তাহলে বৃদ্ধি পেয়েছে, তাহলে সঞ্চয় হবে কত টাকা? এখন 60 টাকা। আগে ছিল 40 টাকা সঞ্চয়, এখন হচ্ছে 60 টাকা। তাহলে 50% বৃদ্ধি পেয়েছে। উত্তর হচ্ছে এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে শতকরা এই যে 40 টাকা 60 টাকা হয়েছে, তাহলে 20 টাকা বাড়ছে, 40-এ 20 মানে হচ্ছে 50%। তাহলে 50% বৃদ্ধি পাবে। আশা করি ফুললি ক্লিয়ার। নেক্সট আসি 297 নম্বর অঙ্ক। 297 বলছে যে একটা গ্রামের মোট লোক সংখ্যার 8 ভাগের 5 ভাগ লোক হচ্ছে পুরুষ। পাশাপাশি লিখে দিছো 8-এর 5 ফ্র্যাকশনটা। যদি পুরুষদের 40% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা বিবাহিত? ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে এক পাশে একজন আরেকজন দেওয়া আছে, অন্য পাশে আরেকজন দেওয়া আছে। তো আমরা এখানে আমরা সবসময় জানি কি ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের উপরে নিচে সংখ্যাগুলোকে টার্গেট করা যায়। একটা গ্রামের মোট লোক সংখ্যার 8-এর 5 ভাগ পুরুষ, তাহলে দেন 8-এর 5 ভাগ পুরুষ। এই কথাটা মানে হচ্ছে মোট লোক হচ্ছে 8 জন, পুরুষ হচ্ছে 5 জন, তাহলে মহিলা হচ্ছে 3 জন, কারণ 8 থেকে 5 বাদ দিলে 3। আচ্ছা, এখন কি বলছে যে যদি পুরুষদের 40% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা বিবাহিত? এটা যদি দেখেন এখানে পার্সেন্টেজের কথা বলছে, তো এগুলা পার্সেন্টেজ বাড়ানো একটু ঝামেলা। তাহলে আমরা কি করি, এগুলাকে একটু বাড়াই নি, না 100-এর সাপেক্ষে বাড়াইলাম। তাহলে কি কেন করা যাবে? কারণ এই দেখেন 800-এর উপরে 500 মানে কাটাকাটি করে 8-এর উপরে 5, 8-5 ধরে করা যাবে, কিন্তু তখন দশমিক আসবে। এই দশমিককে না আনার জন্য আমরা পার্সেন্টেজের হিসাবে সুবিধার্থে 800, 500, 300 করে নিলাম, করে নেওয়া যায়। অনুপাত বা ভগ্নাংশকে এইভাবে বাড়ানো কমানো করা যায়। এখন বলছে কি যে যদি পুরুষদের 40% বিবাহিত হয় তাহলে এই পুরুষদের 500-এর 40% মানে 200 জন, এরা হচ্ছে বিবাহিত। আবার বিবাহিত, তাহলে মোট জনসংখ্যা শতকরা কতজন মহিলা বিবাহিত? তাহলে পুরুষদের 40% বিবাহিত, তাহলে মহিলা আছে কতজন? মহিলা আছে 300 জন। পুরুষদের 500 জনের মধ্যে 200 জন বিবাহিত। বিবাহিত পুরুষ যতজন, বিবাহিত মহিলা ততজন, 40%। যদি পুরুষদের 40% বিবাহিত হয় তাহলে 500-এর 40% হচ্ছে 200। মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা বিবাহিত? মোট জনসংখ্যার শতকরা মানে কথাটা একটু বুঝতে হবে। মহিলা বিবাহের সংখ্যা দেওয়া নাই, কিন্তু এই পুরুষ যে 200 জন বিবাহিত আছে, এদের যে স্ত্রী আছে ওরাই হচ্ছে বিবাহিত মহিলা। তাহলে এখন বলছে মোট জনসংখ্যার
শতকরা কতজন বিবাহিত মহিলা, তাহলে এরা হচ্ছে বিবাহিত মহিলা না, তাহলে পার্সেন্টেজে কি হবে, মোট জনসংখ্যার বলছে, তার মোট জনসংখ্যা 800 জন, এর মধ্যে বিবাহিত মহিলা হচ্ছে 200 জন, আর এদের পার্সেন্টেজ আনতে হবে, তাহলে হচ্ছে 25%। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 25%। ওকে, 298 নম্বর অঙ্ক দেখেন। এটা মানসিক দক্ষতার প্রশ্ন আসছে 2043তম BCS এর। 298 নম্বর কি বলছে দেখেন, বলছে একটা প্রতিষ্ঠানে 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট? এইখানে অনেকে বলছেন যে যারা আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট, অনেকে প্র্যাকটিক্যাল হিসাব করতেছেন না, ক্যালকুলেশনের মতো হিসাব। এরা বলছে যে 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। মোট কর্মচারী যদি 100 জন হয়, তাহলে আন্ডার গ্রাজুয়েট হচ্ছে 40 জন আর অন্যান্য হচ্ছে 60 জন। এটা তো সিম্পল অঙ্ক একটা, 100 জন হচ্ছে মোট, এইখানে গ্রাজুয়েট আর নন গ্রাজুয়েট, মানে গ্রাজুয়েটের হচ্ছে কতজন, 40%, তাহলে থাকতেছে কত, 60%, এরা হচ্ছে অন্যান্য। এদের মধ্যে থেকে আবার 50% হচ্ছে কি বলছে, এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, এদের মধ্যে হচ্ছে এটা গ্রাজুয়েট আর এটা হচ্ছে অন্যান্য। অন্যান্য কি, পোস্ট গ্রাজুয়েট, হ্যাঁ পোস্ট গ্রাজুয়েট। তাহলে দেখেন এই 40% যদি আন্ডার গ্রাজুয়েট হয়, তাহলে গ্রাজুয়েট হচ্ছে 60%, এই 60%-এর মধ্যে 50% হচ্ছে শুধু গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট হচ্ছে 180 জন। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই 180 জনটা পার্সেন্টেজে কত। তাহলে দেখেন এই 60%-এর 50% মানে আমরা লিখতে পারি 60 গুণন 50% সমান 30%। তাহলে এই যে এখানে 40% লোক গেলে 100 জনের মধ্যে, এখানে 30% যদি যায়, তাহলে এখানে হচ্ছে 30% হবে। আমাদের এই 30%-এর ভ্যালু দেওয়া আছে 180, তাহলে আমরা লিখবো 30% সমান 180। এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের পার্সেন্টেজ আর পোস্ট গ্রাজুয়েটের সংখ্যা। এখন উত্তর কি দিয়েছে, প্রতিষ্ঠানটি কতজন গ্রাজুয়েট, তাহলে এই যে এরা হচ্ছে গ্রাজুয়েট, এখন এরা কত পার্সেন্ট, 30%, তাহলে 30% মানে 180, তাহলে বাকি 30% মানে 180 হবে। তার মানে এখানে 180 জন হলে এখানে 180 জন হবে। কারণ কি, যে 40% বাদ দেওয়ার পরে বাকি যে লোকগুলা ছিল, এদের অর্ধেক হচ্ছে গ্রাজুয়েট আর অর্ধেক হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। তাহলে 180 জন যদি পোস্ট গ্রাজুয়েট হয়, অটোমেটিক্যালি গ্রাজুয়েটও 180 জনই হবে। পার্সেন্টেজের হিসাব বাদ দিয়েও ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, ইমাম হুসাইন 200 আসলো কিভাবে? ওইখানে তো একটা লজিক্যাল কথা বলছিলাম যে পুরুষ যে 200 জন বিবাহিত হয়েছে, ওরাই মহিলাও 200 জন বিবাহিত, মানে ওদের বিবাহিত হয়েছে 200 জন মহিলার সাথে। আচ্ছা, তাহলে 299 নম্বর, 299 দেখেন, একটা ক্লাবের 80% সদস্য পুরুষ, পুরুষ সদস্যদের 50% পেশায় ডাক্তার এবং 30% পেশায় ইঞ্জিনিয়ার এবং বাকি 40 জন ব্যবসায়ী। ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা কতজন? চিত্র আট করে দিব নাকি নর্মালি এক্স ধরে লিখে লিখে করে দিব? তাহলে ধরি মোট হচ্ছে এক্স জন, তাহলে এক্স এর 80% এর 20% সমান 40। তাহলে এক্স সমান সমান এই যে 8 দুগুণা 16% আর কি, 16% মানে কি 40 গুণন 100/16। তাহলে 8 দুগুণা 16, 5 8 40, 50, 250।
299 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইভাবে 250 জন। এখন আসি, এইভাবে বুঝলে কিন্তু আসলে একটু বোঝা কঠিন যে 80% 20% কিভাবে লিখলাম। তাদের জন্য অ্যান্সার হচ্ছে, খেয়াল করেন, টোটাল যদি 100 জন আমরা ধরি, এখান থেকে পুরুষ হচ্ছে কতজন? 80%, আর মহিলা অটোমেটিক্যালি 20%। এই পুরুষ জনের এই লোকগুলো আবার 3টা ভাগে ভাগ হয়েছে। এর মধ্যে 50% হচ্ছে ডক্টর, 30% হচ্ছে ইঞ্জিনিয়ার, আর বাকি 40 জন হচ্ছে অন্য পেশা। ঠিক আছে? আচ্ছা, পেশা ইঞ্জিনিয়ার এবং 40 জন ব্যবসায়ী, তাহলে 40 জন হচ্ছে বিজনেসম্যান। এখানে 40 কিন্তু জন, আর এই 30%, 50 কিন্তু পার্সেন্ট। তাহলে একটা বিষয় খেয়াল করেন যে আমরা এই যে এখানে যে 80% নিছি না, ইংলিশে লিখছি আর কি, 80% পুরুষ, এই 80% পুরুষ। এখন এখান থেকে 100% থেকে এখানে আসলে 80%, তারপরে এই 40 জনকে টার্গেট করলে এখানে 50 আর 30 যদি 80 হয়, তাহলে এইখানে হবে কিন্তু 20%। তাহলে আমরা এই যে এক্স এর, ওই যে এখানে ধরি কি এক্স, এখানে যদি এক্স ধরি, তাহলে এক্স এর 80% যদি নেই, এরা হচ্ছে পুরুষ। এই পুরুষদের 20% হচ্ছে ব্যবসায়ী। কেন এই পুরুষ থেকে ব্যবসায়ীতে গেলাম? কারণ হচ্ছে যে 40 জন দেওয়া আছে, এরা হচ্ছে পুরুষ ব্যবসায়ী। এইভাবে করলাম। অথবা আমরা এইভাবে অঙ্কটা করতে পারতাম যে 20% এর ভ্যালু যদি 40 হয়, 100% এর ভ্যালু হবে এই ডাবল, তার মানে 200। এই 200 জন হচ্ছে এই 80% এর মান। ভোটের অঙ্কগুলো করলাম না দুইবার, 2 ধাপে, বিষয়টা এরকম যে এইখান থেকে 20% মান যদি 40 জন হয় পুরুষ ব্যবসায়ী, তাহলে এই 100% এর মান বাইর করলে কিন্তু এই 100% মান বাইর হবে। এরা সবাই মিলে কারা? এরা সবাই মিলে হচ্ছে 200 জন পুরুষ। আমাদের তো পুরুষের সংখ্যা বাইর করতে বলে নাই, বলছে ওই ক্লাবের মোট সদস্য মানে মহিলা সংখ্যা সহ। তাহলে 100% মান বাইর করতে চাইলে আবার লিখতে হবে 80% এর মান 200, 100% এর মান কত। এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 250 জন। 80% মানে 5 ভাগে 4 ভাগ, 4 ভাগে 200 হলে 1 ভাগে 50, 5 ভাগে 250। তো ওই কাজটা ওইভাবে করা যায়, এক্স ধরে এইভাবে করা যায়। আর মুখে মুখে করতে চাইলে 80 এর 20% মানে হচ্ছে 00 কাটতে দিলে 16%। 16% এর ভ্যালু 40 মানে কি? এই যে এইটুকু লিখলে অ্যান্সার চলে আসবে। 4 চোখ 16, 4 10 40, 4 25 100, 25 10 250। এই এতটুকু লিখেই এই প্রশ্নটার অ্যান্সার বাইর করা যায়। এইটা পারার জন্য কি কি চিন্তা করতে হবে, সেই চিন্তাগুলো আমরা আপনাদের শিখাই দিছি কি না একটু বলেন তো। যে এই দুইটা শূন্যওয়ালা পার্সেন্টেজ থাকলে একসাথে মার্জ করে 16% করা যায়। বাম পাশে 16% এর ভ্যালু যদি 40 হয়, এইটা ডান পাশে গেলে উপরে 100 নিচে 16 হয়ে যায়। তাহলে এতটুকু লিখে এই প্রশ্নটার অ্যান্সার বাইর করা সম্ভব, প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু যতগুলো আইডিয়া দরকার এইভাবে করার জন্য ধাপে 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 এই আইডিয়াগুলো আপনাদের ইনপুট দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, নেক্সটে আসি 300 জন, 300 নম্বর অঙ্ক। হুম, 300 নম্বর অঙ্ক দেখেন, আর 3টা অঙ্ক করবো আমরা। 300 বলছে যে একটা ব্যাংকের কর্মচারীদের 70% নারী, 60% বিবাহিত। এই যে 70% নারী, 60% বিবাহিত, এটা তার কি বোঝাচ্ছে? যে টোটাল যদি 100 জন হয়, ওই 100 জনের, এখানে ভাষাটা কিন্তু বুঝতে হবে। প্রথমের 100 জনের 60%, প্রথম শব্দটা কিন্তু, সেন্টেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা ব্যাংকের কর্মচারীদের 70% নারী, তার মানে 100 জন যদি হয় টোটাল, তাহলে নারী হচ্ছে 70। এরপরে কিন্তু বলে নাই যে নারীদের 60% বিবাহিত। এই ভাষাটা না বুঝলে কিন্তু ভুল করবেন। এখানে বলছে নারী 70%, ঠিক আছে, আবার বলছে 60% বিবাহিত, বলে নাই যে নারীদের 60% বিবাহিত। ও বলছে, ও মানে কি? ও মানে এটা সাবজেক্ট, কিন্তু ওই যে ব্যাংকের কর্মচারীরা সাবজেক্ট। তার মানে এই ব্যাংকের এই 100 জনের মধ্যে 60 জন বিবাহিত। এই ভাষাটা না বুঝলে কিন্তু আপনারা অনেকেই এই 70% এর 60% দিয়ে দিবেন, এইটা ভুল। কি বললে এটা দেওয়া যাইত? যদি বলতো নারীদের সব 60% বিবাহিত, তখন আমরা এইভাবে নারীদের রাখিয়ে নারীদের আন্ডারে নিয়ে আসতাম। এখন কিন্তু নারীদের আন্ডারে নিয়ে আসা যাবে না, এখন টোটালের আন্ডারে নিয়ে আসতে হবে, কারণ ভাষাটা ওইভাবে বলছে। তারপরে কি বলছে? পুরুষের 3/2 অংশ যদি অবিবাহিত হয়, তাহলে এরা কিন্তু বিবাহিত। হ্যাঁ, তাহলে এখানে নারী যদি 70 জন হয়, তাহলে পুরুষ হচ্ছে 30 জন। এই পুরুষের 3/2 হচ্ছে অবিবাহিত, তাই না? অবিবাহিত মানে 20 জন অবিবাহিত। তাহলে এখান থেকে আমরা যদি আনি বিবাহিত আর অবিবাহিত, তাহলে এখানে 3/2 কি বলছে? 3/2 বলছে অবিবাহিত, তার মানে 30 জনের 3/2 মানে হচ্ছে কাটাকাটি করলে 20 জন। এই 20 জন হচ্ছে অবিবাহিত। তাহলে বিবাহিত কতজন? 10।
দেখেন পুরুষ থেকে অবিবাহিত পাইলাম, এই যে একটা পাইলে আরেকটা অটোমেটিক্যালি হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আর ভাষাটা কিভাবে বলছে এটা ইম্পর্টেন্ট। তাহলে বিবাহিত হচ্ছে 10 জন। আবার প্রশ্নের শুরুতেই আমাদেরকে বলে দিছে যে টোটাল 100 জনের মধ্যে 60 জন বিবাহিত। আমরা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে দেখলাম পুরুষ বিবাহিত হচ্ছে 10 জন। তাহলে এই 60 জন থেকে 10 জন বাদ দিলে মহিলা বিবাহিত, 60 জন থেকে 10 জন বাদ দিলে 50 জন। টোটাল মহিলা আছে 70 জন, তার মধ্যে বিবাহিত মহিলা হচ্ছে 50 জন। উত্তর কি চাইছে? নারীদের কত ভাগ বিবাহিত, কত ভাগ মানে ভগ্নাংশ আকারে চাইছে। তাহলে উত্তর হবে 70 জন নারী, তার মধ্যে 50 জন বিবাহিত। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 7 এর উপরে 5। এই বিবাহিত বাড়ি করবো না অবিবাহিত বাড়ি করবো না, কাকে ধরে কাকে পাবো, এটা প্রশ্নের কুলু। আর বাড়ি করতে কি বলছে কি আর অপশন, এগুলোর সমন্বয় করতে হবে। 300 নম্বর প্রশ্নটা কি ক্লিয়ার? ক্লিয়ার হয়ে থাকলে এখন আমরা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 301 নম্বর। 301 নম্বর বলছে কি যে একটা কোম্পানির 46%, দেখেন এখানে কিন্তু খুবই একটা টার্নিং পয়েন্ট আমরা শিখছি কি যে এই 70-এর আন্ডারে 60-কে দেই নাই, কারণ ভাষাটা কি এমনভাবে বলছে যে 100-এর আন্ডারে 60 যায়। ঠিক আছে, এরকম হইতে পারে না। এটা কিন্তু সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া আছে আমাদের বইয়ে, দেখবেন যে একটা ক্লাসে 30% নারী আর 50% শিক্ষিত। তাহলে কি আপনি বলতে পারেন যে ওই 30%-এর 50% শিক্ষিত না? বাংলাদেশে মনে করেন 50% মহিলা আছে, আবার বাংলাদেশে শিক্ষিতের হার হচ্ছে সাপোজ 60%। তার মানে কি টোটাল লোক যদি 100 জন হয়, এর মধ্যে 60 জন লোক শিক্ষিত, এটা আলাদা একটা কাউন্ট হিসাব। আর 50% মহিলা, এটা আলাদা একটা হিসাব। দুইটাই একটার আন্ডারে আর একটা না। কেন? কারণ আমি তো এটা আলাদা আলাদা পার্সপেক্টিভে বলতেছি যে টোটাল 100 জন, তার মধ্যে 60 জন শিক্ষিত, এটা আলাদা একটা হিসাব, এটা চ্যাপ্টার ক্লোজ। আর 50 জন নারী, এটা আলাদা একটা হিসাব। কিন্তু যদি আমি বিষয়টাকে এইভাবে বলি তাহলে কিন্তু মার্জ হয়ে যাবে। কিরকম? যে বাংলাদেশে 50% নারী, নারীদের 60% শিক্ষিত, তখনকার যে কথাটা, তখন 50-এর 60% মানে 30, তখনকার হিসাবটা আলাদা। আর আমি যখন আলাদা আলাদা করে বলবো তখনকার হিসাবটা আলাদা। হ্যাঁ, আপনি যদি সবগুলাই হজবর্ণ করে ফেলেন তাহলে তো আপনি বাংলা ভাষা আপনাকে আরো শিখতে হবে, কোনটার আন্ডারে কি, এটা তাড়াহুড়া করতে যে বা ওই রকম অঙ্ক করে করে অনেকে অভ্যস্ত থাকার কারণে এই ভুলটা করে। ঠিক আছে, বিবাহিত 10 কিভাবে আনলেন? 30 জনের মধ্যে 20 জন অবিবাহিত হলে তো 10 জন বিবাহিত হবে। মোহাম্মদ হাকিম, আপনাকে বললাম। তাহলে 301 বলছে একটা কোম্পানি 46% কর্মচারী পুরুষ। তাহলে এই 100 জন থেকে আমি আগে পুরুষ মহিলায় ভাগ করব নাকি অন্য কিছুতে ভাগ করবো, আবার পরেরটা পড়ি। যদি 60% কর্মচারী ইউনিয়ন করে আর 70% কর্মচারী পুরুষ হয়, দেখেন কথাগুলো কিন্তু অনেক কয়েকটা পয়েন্ট নিয়ে আসছে। তাহলে এখানে আমরা 60% কর্মচারী ইউনিয়ন করে এবং 70% কর্মচারী পুরুষ হয়, এই যে পুরুষ মহিলাকে আগে নিয়ে আসি। ঠিক আছে, এবং এর মধ্যে ওই যে এর মধ্যে একটা কথা বলছে না, এখানে কিন্তু পেঁয়াজ আছে। ঠিক আছে, তাহলে ইউনিয়ন করে, তাহলে কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না? তাহলে ইউনিয়ন 60% কি বলছে, কর্মচারী ইউনিয়ন করে, তাহলে ইউনিয়ন করে আর করে না। এখান থেকে আবার আছে পুরুষ মহিলা, এখান থেকে আবার আছে পুরুষ মহিলা। এখন ইউনিয়ন করে কতজন বলছে? 60% কর্মচারী ইউনিয়ন করে, তাহলে এই 100 থেকে 60 জন হচ্ছে ইউনিয়ন। এদের মধ্যে থেকে আবার কি বলছে, এর মধ্যে 70% পুরুষ। তাহলে এখান থেকে এর মধ্যে যখন বলছে তখন বুঝে নিতে হবে যে 60-এর 70%, মানে 70% আছে 6-7-42 জন। তাহলে এই যে করে না মহিলা কতজন, এই যে ইউনিয়ন করে কিন্তু মহিলা কতজন, 60-এর এখানে 42 চলে গেলে এখানে হবে 18 জন, মানে 70% থেকে এখানে 30%, 3-6-18। আবার আসি, তাহলে এখানে 60% করে, তাহলে কতজন করে না? 40% করে না। এই 40-কে আবার কিভাবে ভাগ করবো এটা কিন্তু কোনো বলা নাই। যারা ইউনিয়ন করে না ওদের পুরুষ কতজন, ওদের মহিলা কতজন আমরা জানি না। কিন্তু একটা কোম্পানির 46% কর্মচারী পুরুষ, তাহলে এই যে এইখানে 46% পুরুষ বললো, এইটা থেকে আমরা কি বুঝতেছি যে টোটাল যদি 100 জন হয় তার মধ্যে 46 জন পুরুষ, তাহলে 54 জন হচ্ছে মহিলা। এইখান থেকে আমরা বুঝলাম যে পুরুষের সংখ্যা কতজন, মহিলার সংখ্যা কতজন। এখন আমরা একটু ভেঙে ভেঙে আসি। এইখানে আমরা পাইছি 42 জন পুরুষ,
তাহলে আমার তো আরো 4 জন পুরুষ দরকার। পুরুষ কোথায় আছে? এইখানে আছে। তাহলে 4 জন পুরুষ। তাহলে এখানে 40 জন যদি করে না, তার মধ্যে 4 জন যদি পুরুষ হয়, তাহলে মহিলা কতজন? মহিলা হচ্ছে 36 জন, 40 মিলাইতে। তাহলে এই কুলুটা কিভাবে আমাকে এই কুলুটা পূর্ণ করতে হেল্প করলো? এই 4 কোথায় পাইলাম? এই 42 আর 4 মিলে হচ্ছে 46 জন। এই পূরণ করলাম আর কি টোটাল। তাহলে আমাদের উত্তর কি চাইছে এখন? শেষে বলছে কি যে কতজন মহিলা শতকরা, তাহলে শতকরা কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না? তাহলে শতকরা কতজন মহিলা কর্মচারী? তাহলে এই 100 জনের মধ্যে মহিলা কর্মচারী হচ্ছে 36 জন ইউনিয়ন করে না। তাহলে উত্তর কি চাইছে? উত্তর চাইছে পার্সেন্টেজ চাইছে। তাহলে টোটাল 100 জনের মধ্যে যেহেতু 36 জন, তাহলে ডাইরেক্ট বলতে পারে 36% অ্যান্সার। কারণ 100 তে 36 তার পার্সেন্টেজ বার করা লাগবে না। পয়েন্টটা কি ক্লিয়ার কিনা একটু বলেন। এই 301 নম্বর প্রশ্নটা ক্লিয়ার কিনা নাম্বার উল্লেখ করে বলতে হবে, কারণ অনেকে উল্টা আগের অঙ্কটার ক্লিয়ার কথা বলতেছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই 100-কে 46 আর 54 ধরে হিসাব করতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে যে এইটার সাথে পার্সেন্টেজের হিসাব করা, এইগুলা কিন্তু দশমিক চলে আসবে। এই জন্য 46-এর হিসাবটা পরে ধরে আগে ইউনিয়ন করে আর ইউনিয়ন করানোর হিসাবটা ধরলাম। একটু মাথা না খাটাইলে অযথা অনেক সময় নষ্ট হবে, অ্যান্সার কিন্তু ঘুরে ফিরে একই আসবে। ওকে, তাহলে আসি। আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম লেংদি হওয়া দরকার ছিল, 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টা 50 মিনিট, তাহলে কোর্সটা আর্লি আগা যাইতো। অথচ আপনারা কিন্তু অনেকেই লেংদি ক্লাস করতে চান না। তাহলে নেক্সটে আসি। 301 নম্বর তো ক্লিয়ার। 302 নম্বর অঙ্ক দেখেন। 301 নম্বর প্রশ্নটা আর এক স্টাইলে করা যায়, সেই স্টাইলে একটু দেখা দিই শর্টকাটে পরীক্ষা হলের স্টাইলে, ঠিক আছে? এটা খুব কাজে লাগবে। আমাদের বইয়ে সুন্দর করে মার্ক করে দেওয়া আছে, ঠিক আছে? যেমন ধরেন আছে যে একটা চার্ট, ধরেন আছে এটা পুরুষ আর এটা মহিলা, আর হচ্ছে করে আর হচ্ছে করে না। এখন সব পাশ দিয়ে আর কি টোটাল সংখ্যা 100 মিলাইতে হবে, ঠিক আছে? পুরুষ হচ্ছে 46 জন, তাহলে মহিলা অটোমেটিক্যালি 54 জন। আর পার্সেন্টেজে যদি আসি আমরা, কি বলছে প্রশ্নে? বলছে যে পুরুষ 60 জন হচ্ছে কি করে, 60 জন হচ্ছে ইউনিয়ন করে। তাহলে এই যে করে হচ্ছে টোটাল 60 জন, তাহলে করে না হচ্ছে কতজন? 40 জন। এখন দেখেন এখানে একটা আর কি গুলো দেওয়া আছে, বলা আছে যে প্রশ্নটা করে গেল 60% ইউনিয়ন করে, তার মধ্যে 70% পুরুষ। তাহলে এই যারা করে 60 জন, এর মধ্যে 70% পুরুষ মানে 42 জন পুরুষ। এই পর্যন্ত এই সবগুলা কুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তার মধ্যে কোনটা কোনটা দেওয়া আছে খেয়াল করেন। এই 60 দেওয়া আছে মানে অটোমেটিক্যালি আমরা এটা পেয়ে গেছি। এই 46 দেওয়া আছে মানে অটোমেটিক্যালি আমরা এটা পেয়ে গেছি। এখন এই 60-এর এই 42 দেওয়া নাই, কিন্তু বলা আছে 60-এর 70%, মানে এর মধ্যে 70% মানে 42। এই পর্যন্ত কুলুগুলা প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা একটু কুলুগুলা পূর্ণ করি তো, যে পুরুষ যদি 42 হয় তাহলে 60 মিলাইতে এখানে লাগবে 18 জন, এখানে 54 মিলাইতে লাগবে এখানে 36 জন, এখানে 42 46 এখানে মিলাইতে লাগবে 4 জন। দেখেন পুরোটা কিন্তু অটোমেটিক্যালি পাজলের মতো পূর্ণ হয়ে গেল। এখন আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার বলছে যে কত পার্সেন্ট মহিলা কর্ম ইউনিয়ন করে না। কতজন মানে কত টোটালে মোট কর্মচারী কত পার্সেন্ট ইউনিয়ন করে না, মানে মহিলা ইউনিয়ন করে না। তাহলে মোট হচ্ছে এখানে পুরুষ মহিলা মিলে সবাই মিলে হচ্ছে 100 জন। কারণ কি 100 জন কোথায়? এই 60 জন আর 40 জন মিলে 100 জন। এই 100 জনের মধ্যে এই 36 জন ইউনিয়ন করে না, মহিলা ইউনিয়ন করে না, মহিলা আবার ইউনিয়ন করে না। তাই 36% আমাদের অ্যান্সার। বইয়ের সাথে একটু সমন্বয় করে নিন। হ্যাঁ, ওকে। এরকম আরেকটা অঙ্ক আছে, মানে হুবহু এই অঙ্কটা একটু ভিন্ন স্টাইলে। 302 নম্বর, এটা একটু দেখেন। বলছে যে একটা কোম্পানি 46% কর্মকর্তা পুরুষ। আগের অঙ্কটার সাথে মিল আছে। আচ্ছা, এই বক্সটা যেহেতু আছে আমরা বক্সটা আগে শেষ করি।
মানে এই বক্সটার মতো হতো এটা অঙ্ক। হ্যাঁ, এবার হচ্ছে 302 নম্বর অঙ্ক। 302টা অঙ্ক করতেছি, সে কোথাও পাবেন 302টা এতগুলো অঙ্ক, তারপরে আপনারা মনে করেন 2-1টা অঙ্ক ছাড়ে দিলে লোড হয়ে যায়। তো এখন বলছে কি যে একটা কোম্পানির অঙ্কের ভাষাটা পড়েন, আন্ডারলাইনও করে দেওয়া ছিল যে একটা কোম্পানি 46% কর্মকর্তা পুরুষ, মানে আগের অঙ্কের সাথে মিল আছে কিন্তু একটু ভাষা চেঞ্জ করে। যদি 60% কর্মকর্তা লেবার ইউনিয়ন করে এবং তাদের মধ্যে 17% পুরুষ হয়, ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন মহিলা? ইউনিয়ন করে না, তাহলে ইউনিয়ন করে না কতজন? 40 জন। এই 40 জনের মধ্যে কতজন মহিলা? এই 36 জন মহিলা। তাহলে এবার পার্সেন্টেজটা হবে 40-এর উপরে 36 গুণন 100, তাহলে এই যে 90%। তাহলে এই প্রশ্নটার যেটা এখন দেখতেছি 302 নম্বরে, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 90%। আর আগের বারে যেটা ছিল সেটার অ্যান্সার ছিল 36% ডাইরেক্ট। এইটা নির্ভর করতেছে ভাষাগত ব্যাপার। আর এই ভাষাগত বিষয়টা আপনারা একটু শতকরা শুরু থেকে যে ক্লাস করছেন না, সেই শুরু থেকে ক্লাসগুলোর সাথে একটু সমন্বয় করেন যে নিচে কোনটা দিতে হয়, যার সঙ্গে তুলনা বলে তারটা নিচে দিতে হয়। এইখানে কি তুলনা করছি? ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের, এই যে র এর বললো, তাহলে ইউনিয়ন করে না কতজন? 40 জন। এদের মধ্যে থেকে কত পার্সেন্ট মহিলা? তাহলে এই 40 জনের মধ্যে মহিলা হচ্ছে 36 জন। কিন্তু যদি টোটাল কর্মচারীর কত পার্সেন্ট মহিলা ইউনিয়ন করে না, তার টোটাল বললে তখন তো 100-এর উপর তুলনা, তখন 36% ডাইরেক্ট অ্যান্সার। তাহলে এই কখন অ্যান্সার 36% আর কখন 90%, বইয়ের মধ্যে আরো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। ক্লাস এবং বই দুটো সমন্বয় করে নেবেন, ঠিক আছে? ওকে, আর কি একটা অঙ্ক আছে 303 নম্বর। এটা লাস্ট ওয়ান অঙ্ক, প্র্যাকটিস পার্টের আগ পর্যন্ত। 303 নম্বর কি বলতেছে? বলতেছে ঢাকা সিলেট মহাসড়কে 5% চালককে গাড়ির গতিবেগ সীমা অতিক্রম করায় জরিমানা করা হয়। তাহলে 5%কে গতি অতিক্রম করছে কিন্তু সবাইকে জরিমানা করা হয় নাই, জরিমানা করা হয়েছে মাত্র 5% চালক। আবার গাড়ির গতিসীমা অতিক্রম করা 80% চালককে জরিমানা করা হয় নাই, গাড়ি অতিক্রম করার পরে জরিমানা করা হয় নাই। ওই মহাসড়কে গাড়ির গতিসীমা অতিক্রম করা চালকের সংখ্যা শতকরা কত? তাহলে একটু চিত্রটা বুঝাই দিই, তাহলে আপনারা বুঝবেন। বইও কিন্তু সুন্দর করে চিত্র দেওয়া আছে। আচ্ছা, 303 নাম্বার লিখিত বাদে এই অধ্যায়ের শেষ অঙ্ক আর কি। ধরি টোটাল চালক হচ্ছে 100 জন, এর মধ্যে হচ্ছে গতি অতিক্রম করে এরা এরা কতজন জানি না, কিন্তু বলতেছে যে এই 100 জনের মধ্যে কি বলছে, প্রথম 5% কি ঢাকা সিলেট মহাসড়কে 5% চালককে গাড়ির গতিবেগের সীমা অতিক্রম করায় জরিমানা করা হয়। তাহলে এইখানে যে 5%, এটা কোন 5%? 5% চালককে, তার মানে কি গাড়ির গতিবেগ অতিক্রম সবগুলা মিলে 5% চালককে জরিমানা করা। তাহলে এই 100 জনের মধ্যে 5 জন হচ্ছে জরিমানা খাওয়া 5 জন। তারপরে আবার কি বলছে? বলছে যে আবার গাড়ির গতিসীমা অতিক্রম করা 80% চালককে। তাহলে এই আগের 5% বলার সময় এটা কিন্তু টোটাল থেকে 5% আসলো, এই জন্য 100 ধরার কারণে এটা 5। কিন্তু এবার যেটা বলছে 80%, তার আগে শব্দটা কি? আবার গাড়ির গতিসীমা অতিক্রম করা 80% চালককে জরিমানা করা হয় নাই। তারপরে এই যে গাড়ির গতিসীমা অতিক্রম করছে এরা 100%, এরা কিন্তু অতিক্রম করে নাই, মানে এরা ভালো ভাবে গেছে। এই 100%-এর মধ্যে এই 80% কে, এটা হচ্ছে জরিমানা করা হয়েছে আর এটা হচ্ছে জরিমানা করা হয় নাই, এই 80%। তাহলে এই জরিমানা করা হয় নাই 80% দেখে আমরা বুঝতেছি যে এই 5 জনের কথা বলতেছে, এদের জরিমানা করা হয়েছে। তাহলে এইটা হচ্ছে 80% আর 20% মিলে তো 100%। তাহলে গাড়ির গতিবেগ অতিক্রম করছে এবং জরিমানা করা হয়েছে এইরকম চালকের সংখ্যা হচ্ছে 20%। এই 20%-এর ভ্যালু হচ্ছে 5 জন। তাহলে 100% ভ্যালু হবে। আচ্ছা, 100% ভ্যালু লাগবে কিনা একটু দেখি। ওই মহাসড়কে গাড়ির গতিসীমা অতিক্রম করা চালকের সংখ্যা শতকরা কত? ঠিক আছে, তাহলে টোটাল চালক যেহেতু 100 জন হয়, আর এই গাড়ির গতিসীমা অতিক্রম করা লোকগুলো বাড়ি করলে তো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 20% মান ভ্যালু পাচ্ছি 5। তাহলে এই 100% মানে কি? এই 20% আর এই 80% মিলে যে 100%, এইটার ভ্যালু হচ্ছে 25।
এটা 5 গুণ, এটা 5 5 25। তাহলে এই 25 জন হচ্ছে গাড়ির গতিসীমা অতিক্রম করছে। কারণ আমাদের অ্যান্সার কি চাইছে যে ওই মহাসড়কে গাড়ির গতিসীমা অতিক্রম করা চালকের সংখ্যা শতকরা কত। টোটাল চালক যদি 100 জন হয় তাহলে গাড়ির গতিসীমা অতিক্রম করছে 25 জন, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি 25%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25%। এক্স ধরে অঙ্কগুলো সহজ মনে হয়, সমস্যা নাই, এখানে এক্স ধরে করলে এই পার্সেন্টেজগুলো ফ্র্যাকশন চলে আসবে। আর এখানে যখন পার্সেন্টেজ অনেক বেশি ইউজ হয় তখন এক্স ধরতে গেলে ওই পার্সেন্টেজগুলোকে বারবার কনভার্ট করতে অনেক সময় নষ্ট হয়। রিটেনের জন্য তো আমি সমীকরণের স্টাইলগুলো দেখাই দিছি প্রতিটা অঙ্কে, মানে অধিকাংশ অঙ্কে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের আগামী সপ্তাহ থেকে লাভ ক্ষতি শুরু হবে। আর লাভ ক্ষতি শেষ হলে তখন শতকরা এবং লাভ ক্ষতির রিটেনের উপর আলাদা একটা ক্লাস হবে। এইটার রিটেনের অঙ্কগুলা এখন না করে আমরা লাভ ক্ষতির সাথে একসাথে রিটেন অঙ্কগুলো করব, রিটেনের উপরে ক্লাস নিব। ঠিক আছে? তো আগামী সপ্তাহ থেকে লাভ ক্ষতি শুরু হবে। আপনারা যত পারেন প্র্যাকটিস করেন, আমরা আবার সলভ ক্লাসে আপনাদের প্রবলেমগুলো বাইর করে রাখেন, সলভ ক্লাসে ওগুলো সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।